ওকে, গুড মর্নিং। আজকে আমরা টি বিম ডিজাইন দেখব ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে। লাস্ট ক্লাসে আমরা ডাবলি রিইনফোর্সড বিম অর্থাৎ বিম উইথ কম্প্রেশন রিইনফোর্সমেন্ট ডিজাইন দেখেছি। তার আগের ক্লাসগুলোতে সিঙ্গেলি রিইনফোর্সড বিম অর্থাৎ এমন বিম যে বিমে শুধুমাত্র টেনশন জন্য রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে সেই বিমের ডিজাইন অ্যানালাইসিস দেখেছি এক্সাম্পল সহ। তো আজকের ক্লাসে আমরা টি বিম ডিজাইন শিখবো এবং ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে। তো এই টি বিম বলতে আমরা আসলে কি বুঝি সেটা একটু প্রথমে বুঝে নিতে চাই। তার জন্য আমি একটু অন্য বইয়ের হেল্প নিব। এটাকে আমরা ফ্লেন্সড সেকশন বলি। ফ্লেন্সড সেকশন একটা টি বিমের, টি বিম বলতে আসলে বোঝা যাচ্ছে যে এই বিমের সেকশনটা হবে টি শেপের। তার মানে আমরা যদি একটা অ্যালফাবেট টি লিখি এখানে, বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে। আমার মনে হয় এখানে অনেকটা দেখা যাচ্ছে, এই যে আমার কার্সর যেখানে আছে এখানে অনেকটা স্পষ্ট। দেখো এটা হচ্ছে একটা বিম সাপোর্টেড স্ল্যাব, যেটার ওয়ান ডিরেকশনে শুধু বিম আছে। দেখো চারটা কলামকে কানেক্ট করে এই হরাইজন্টাল ডিরেকশনে কোনো বিম নাই, বাট এই যে এই ক্রস ডিরেকশনে আসলে শুধু বিম আছে। তো এই বিমের এই যে বটমে যে পার্ট আসলে হ্যাং হয়ে থাকে, যে বিমের যে পার্টটা আমরা দেখি সেই বিমের এটাকে বলা হচ্ছে স্টেম, STEM, স্টেম। আর উপরে দেখো স্ল্যাবের এই ফ্লোর স্ল্যাবের কিছু পার্ট, এটা মিলিয়ে আসলে একটা এরকম টি শেপ ফর্ম করে, যেটাকে আমরা এই যে ফ্লেন্সড সেকশন বলি। এবং এই টপের টি এর যে টপ পার্ট সেটাকে বলা হয় ফ্লাঞ্জ, FLANGE, ফ্লাঞ্জ। আর এই বটম যে পার্টটা সেটাকে বলা হয় ওয়েব অথবা স্টেম, STEM অর WEB, ওয়েব। তো এই ফ্লেঞ্জ বা ফ্লাঞ্জ আর হচ্ছে ওয়েব, এইটা মিলিয়ে একটা টি সেকশন গঠিত হয়, যেটাকে আমরা টি বিম বলতে পারি, বা এই যে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে ফ্লাঞ্জড সেকশন বলা হয়। তো এটা আসলে বেসিক্যালি দেখো এই ইনার বিম যদি হয় তাহলে বোথ সাইডেই এই টি এর রাইট ফ্লাঞ্জ এবং লেফট ফ্লাঞ্জ মিলে একটা টি গঠিত হয়। অথচ যদি এস এস বিম হয় তাহলে এস বিমের এক পাশে তো ডিসকন্টিনিউয়াস, মানে স্ল্যাব নাই, তাহলে শুধুমাত্র এক পাশে আসলে ফ্লাঞ্জটা থাকে এবং এল শেপের একটা ফর্ম গঠিত হয়। যদিও দেখতে এল এর মতো, কিন্তু এটা ডিজাইন হবে এই টি বিমের মতোই। এর জন্য এই এল শেপটাকে এখানে এই যে টি বিম আকারে দেখানো আছে। তো ফ্লাঞ্জ সেকশনের আসলে আমাদের কেন করা প্রয়োজন? আমরা এই একই ধরনের বিমকেই কিন্তু আহ এই একই বিমকেই রেক্টেঙ্গুলার বিম হিসাবে, তার মানে আইদার সিঙ্গলি রিইনফোর্সড অথবা ডাবলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করতে পারি। এই যে এই শুধুমাত্র এই যে এই পার্টটা স্ল্যাবের জাস্ট উপরের অংশটুকু মিলিয়ে এই যে এখানে যে রেক্টেঙ্গুলার এরিয়াটা তৈরি হচ্ছে, এই এরিয়াটাকে আমি আইদার সিঙ্গলি রিইনফোর্সড অথবা ডাবলি রিইনফোর্সড বিম হিসাবে ডিজাইন করতে পারি। কিন্তু আমি আসলে টি বিম কেন করতে আসবো এখানে? টি বিমটা আমি কেন করব? তো সেইটার গুরুত্বটা যদি আমি বোঝাতে চাই, সহজ ভাষায় বললে আমরা বলবো যে এই রকমের ডিজাইন দ্বারা আসলে অনেক সময় তোমার হয়তো একটা বিম সিঙ্গলি রিইনফোর্স ডিজাইন করা সম্ভব হচ্ছে না, কোনো কারণে ডেপথ লিমিটেশন করে দেওয়ায় এটার কম্প্রেশন রিইনফোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমরা যদি সেই বিমটাকে টি বিম হিসেবে ডিজাইন করি তাহলে হয়তো এটা ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন নাও করা লাগতে পারে। তো আমি সিম্পলি যদি এক কথাই বলি, সিঙ্গলি রিইনফোর্সড অথবা ডাবলি রিইনফোর্সড বিমের তুলনায় টি বিমটা আসলে কিছুটা ইকোনমি দেয় আমাদের। এবং অ্যাকচুয়ালি তোমার রিয়েল স্ট্রাকচারে যখন কোন একটা বিম এবং স্ল্যাব মনোলিথিক্যালি কাস্ট করা হয়, মনোলিথিক্যালি কাস্ট করা হয় তখন আসলে স্ল্যাব এবং বিম মিলিয়ে একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে কাজ করে। তার মানে রিয়েল বিহেভিয়ারটা আসলে এই টি বিমের মতো করেই হয়। তো আমি তাহলে রিয়েল স্ট্রাকচারের সাথে আমার ডিজাইনের যদি কনসিস্টেন্সি রাখতে চাই, তাহলে আমি বলবো আমার জন্য বেটার হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সড হিসেবে ডিজাইন না করে এটাকে টি বিম হিসেবে ডিজাইন করা। তো এই দুইটা কারণ আমি এখানে আসলে বলতে পারি। তো এখানে এই যে ডিফ্লেক্টেড শেপ দ্বারা একটা বিম দেখানো আছে, দেখো এখানে ক্রাক প্যাটার্ন দিয়েও দেখানো আছে। এই যে কলামের উপরে টপে টেনশন আসে, বটমে কম্প্রেশন আসে, তাহলে যে সাইডে টেনশন আসে সেই সাইডে দেখো ক্রাক এসে গেছে, যে ফ্লাঞ্জে ক্রাক এসে গেছে। তাহলে
এই ফিগারটা আসলে অনেক গুরুত্ব বহন করে রিয়েল স্ট্রাকচারের আসলে ফেইলিওর মোডটা মানে বিহেভিয়ারটা কেমন হয় সেটাতে আমরা দেখছি। তো এখানে দেখো টপে টেনশন হওয়ায় টপে যে ক্রাক এসে গেছে এগুলা হচ্ছে ক্রাক, ঠিক আছে, এগুলা হচ্ছে ক্রাক। আর মিড ইজ দেখো কলামের উপরে যে কলাম যেখানে বা বিম যেখানে আছে সাপোর্ট এক কথায়, সেই সাপোর্টের এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয়, টপে টেনশন আসছে এবং ক্রাক ফর্ম করছে কিন্তু টপে। অথচ মিড স্প্যানের দিকে যেখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, টপে আসছে কম্প্রেশন কিন্তু বটমে আসছে টেনশন, যে জন্য ক্রাক ফর্ম করেছে বটমে। তো তাহলে আমি যদি এই বরাবর কোন একটা ক্রস সেকশন কেটে সেটা দেখি, দেখো এই ক্রস সেকশনটাই এখানে দেখানো হলে আমার টপের স্ল্যাব যেটা সেটা দেখো ফুললি ক্রাকড, ঠিক আছে, টপের স্ল্যাব ফুললি ক্রাকড, তাহলে ওখানে টেনশনে কিন্তু কংক্রিট উইক, কংক্রিট কিন্তু টেনশন নিতে পারছে না। তার মানে আমার এই স্ল্যাবে যে রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে এবং স্ল্যাবের মধ্যে বিমের যে রিইনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে তারাই এই টেনশন ফোর্স ক্যারি করবে। কিন্তু এই যে নিউট্রাল অ্যাক্সিসের নিচে, তার মানে যে পর্যন্ত ক্রাক আসছে তার নিচে আমার স্ল্যাবের এবং বিমের কংক্রিট কিন্তু স্টিল ইনট্যাক্ট, ক্রাক আসেনি এবং তারা কিন্তু কম্প্রেশনে আছে, তাহলে এই কংক্রিটটা কম্প্রেশনে আছে। ঠিক রাইট সাপোর্টেও তাই হচ্ছে, দেখো এটা জাস্ট এটার প্রতিবিম্ব আমি বলবো, একই জিনিস দুইটা সাপোর্টের উপরেই ঘটছে। কিন্তু মিড স্প্যানে যদি আমি একটা ক্রস সেকশন নিয়ে দেখতে চাই, সেখানে দেখো বটমে টেনশন এসে সেখানে ক্রাক হয়েছে কিন্তু টপে কোনো ক্রাক আসে নাই, কম্প্রেশন জোন, এবং সেখানে দেখো আহ আচ্ছা সরি, এখানে আসলে ভুলটা বলেছি, আমি উল্টাটা বলেছি। এই এ সেকশন যেটা সেটা দেখানো আছে এই যে এই ফিগারে, আর বিবি সেকশনটা এই যে সাপোর্টের নিকটে সেটা দেখানো আছে হচ্ছে মিডিল ফিগারে। জাস্ট আমাকে মানে এই কারেকশনটা একটু নিয়ে নাও, ভুল ব্যাখ্যা, ভুল ফিগারের উদাহরণটা দেওয়া হয়েছে আর কি। তো মিডিল স্প্যান যেখানে আসলে বটমে টেনশন আসছে সেখানে ক্রাক ফর্ম করেছে বটমে। তার জন্য এই যে দেখো নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইটা, আমি তার নিউট্রাল অ্যাক্সিসের ঠিক টপের যে শেডেড পোর্শন আছে সেই পোর্শনটা এখনো কম্প্রেশনে আছে। আমি উল্টাটা মিন করেছিলাম যে এই শেডেড পোর্শনটা হচ্ছে টেনশনে আর বটমটা মনে হয় কম্প্রেশনে, কিন্তু না, এখানে আসলে শেডেড পার্ট দিয়ে কম্প্রেশন বোঝানো হচ্ছে। তাহলে এই মিড স্প্যানে যেখানে বটমে টেনশন টপে কম্প্রেশন, সেরকম একটা বিমের দেখো যে স্ল্যাবেরও কিছু পার্ট, নিচের কিছু পার্ট এই যে এখানে হয়তো টেনশনে ক্রাক হয়ে গেছে, এই যে নিচে আনশেডেড পার্ট, নন শেডেড পার্ট যেটা সেটা হচ্ছে ক্রাকড সেকশন, আর শেডেড পার্ট যেটা সেটা এখনো স্টিল আনক্রাকড। তাহলে এই যে যে ফ্লাঞ্জ, টপের কিছু বিমে দেখো স্ল্যাবের কিছু পার্ট মিলিয়ে এটা এখনো কম্প্রেশন আছে এবং স্টিল ইনট্যাক্ট, মানে আনক্রাকড। তাহলে এই রিজিয়নটা হচ্ছে তোমার কম্প্রেশনে আর নিচের অংশটা টেনশনে, তাহলে টেনশনে যে স্টিল প্রোভাইড করেছি সেটা টেনশন ফোর্স দিবে, আর কম্প্রেশনে যে কংক্রিট আছে এবং কম্প্রেশনে যে স্টিল প্রোভাইড করেছি তারা আসলে কম্প্রেশন নিবে। কিন্তু সাপোর্টের নিকটে যেখানে যে টপে ক্রাক হয়ে গেছে আর বটমে কম্প্রেশন আছে, দেখো সেই বটমের কম্প্রেশনটাই যে এখানে শেডের আকারে দেখানো আছে, এবং টপের যে দেখো স্ল্যাবের যে স্টিল এই যেগুলো হচ্ছে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট আর বিমের রিইনফোর্সমেন্ট হচ্ছে এইগুলো, সেই সবগুলাই দেখো এখন টেনশনে আছে। তাহলে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট এবং আমার বিমের রিইনফোর্সমেন্ট আলটিমেটলি মিলিয়ে কিন্তু টেনশনে আছে। তো স্ল্যাবের রিইনফোর্সমেন্ট আসলে স্ল্যাব ডিজাইন আমরা যখন শিখবো তখন পড়বো, বাট শুধুমাত্র বিমের যে রিইনফোর্সমেন্ট এখানে বিমের যে টেনশন আসবে সেটাই নিবে, সেটা ধরে ডিজাইন সেটাই কনসিডার করব, ঠিক আছে। তো এখানে দেখো দুইটার মেকানিজম কিন্তু ডিফারেন্ট। এখন কথা হচ্ছে যে আমার খেয়াল করে দেখো যে আহ, এই মিড স্প্যানে এবং সাপোর্টে, তাহলে দেখো বিমের ইফেক্টিভ উইডথ যেটা, বিমের উইডথ যেখানে সাপোর্টের নিকটে যেখানে টপে টেনশন আসছে মানে ক্রাক হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই যে কম্প্রেশন জোনের যে উইডথ, বিমের যে উইডথ সেটা কিন্তু জাস্ট এই ওয়েবের উইডথ, ঠিক আছে, শুধুমাত্র এই বিমের যে উইডথ সেটা। কিন্তু মিড স্প্যান যেখানে আসলে টপে কম্প্রেশন থাকতেছে সেখানে দেখো বিমের উইডথ শুধুমাত্র এই যে এই বিমের ওয়েবের যে উইডথ সেটা কিন্তু নয়, আমরা এইটাকে বিডব্লিউ বলতে পারি। এই বিটা দেখো উপরের এই যে ইফেক্টিভ উইডথ বি, এইটা হচ্ছে এই
বিমের যে ওয়েবের উইডথ তার থেকেও আরো কিছুটা বর্ধিত। এখন এই কতটুকু বর্ধিত সেটা আমরা নির্ণয় করব একটু পরেই। তো পার্থক্যটা এখানে জাস্ট বোঝানোর জন্য আমরা বলবো যে তাহলে সাপোর্টের নিকটে, আমি সিম্পল কথায় বললে, সাপোর্টের নিকটে যেখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে, তার মানে টপে টেনশন আসে, বটমে কম্প্রেশন আসে, সেখানে আসলে এই টি শেপ ফর্ম হবে না, সেখানে আসলে রেক্টেঙ্গুলার বিম হবে, রেক্টেঙ্গুলার বিম। আর এই বিমের উইডথ হতে হবে এই বি ইকুয়াল টু বিডব্লিউ, ওয়েবের উইডথ যা, আমার এই রেক্টেঙ্গুলার বিমের উইডথ তো তাই। তার মানে এখানে আইদার সিঙ্গলি রিইনফোর্সড বিম অথবা ডাবলি রিইনফোর্সড বিম হিসেবে ডিজাইন করতে হবে সাপোর্টের নিকটে। কিন্তু মিড স্প্যানে সেখানে আমি টি শেপ টি শেপ বিম ফর্ম করতে পারবো, মানে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে টি বিম ফর্ম করা সম্ভব হবে। টি বিম হতে পারে, টি বিম পসিবল আমি লিখবো। সবসময় যে টি বিম হবেই নট নেসেসারিলি, এটাও রেক্টেঙ্গুলার বিম হতে পারে, আমরা সেটা ইনভেস্টিগেট করব। বাট এখানে যে টি বিম পসিবল আমরা সেটা লিখলাম। এবং এক্ষেত্রে বি বি ইজ নট ইকুয়াল টু বিডব্লিউ, অ্যাকচুয়ালি আমরা এরকম লিখবো যে বি ইকুয়াল ইজ মাস গ্রেটার দ্যান বিডব্লিউ। তো সহজ কথায় এটা বোঝানোর জন্য আমি বলবো যে কম্প্রেশন জোনে, যেখানে আসলে যে স্ল্যাবের পার্টটাও কম্প্রেশনে থাকবে, ক্র্যাক হয়ে যাবে না, সেই রিজিয়নে আসলে টি বিম ফর্ম করা সম্ভব। কিন্তু যেখানে টেনশন ফর্ম করে, দেখো এই ফ্লাঞ্জে যদি টেনশন এসে যায় তাহলে ওখানে ফ্লাঞ্জের এরিয়াটা কিন্তু আর কম্প্রেশনে, মানে কংক্রিটের এরিয়াটা কাজ করতে পারছে না। আর স্ল্যাবে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি সেটাও বিমের সাথে আসলে ইন্টিগ্রাল হয় না, যে কারণে ওই স্ল্যাবের রিইনফোর্সমেন্টকে বিমের রিইনফোর্সমেন্ট হিসাবে কোথাও কোথাও ধরে নেওয়া হয় না সেটাও আমি বলবো না। ডিজাইনে তুমি কিন্তু এটা ধরেই ডিজাইন করতে পারো। এখানে আমি এইভাবে হাইলাইট করব, যদি একটু ডিফারেন্ট কালারে দেখাতে চাই, যে এই এই যে রিইনফোর্সমেন্ট, বিমের রিইনফোর্সমেন্টের সাথে স্ল্যাবের পাশে যে রিইনফোর্সমেন্ট আছে সেটাকেও টোটাল বিমের রিইনফোর্সমেন্ট হিসাবে ডিজাইন ক্যারি আউট করা যেতে পারে। দ্যাটস স্টিল অ্যালাউড এবং পসিবল, ঠিক আছে? তো তাহলে জাস্ট লোকেশন অনুযায়ী আমাকে আসলে চিন্তা করতে হবে যে আমি কি সাপোর্টের নিকটে আছি নাকি মিড স্প্যানে আছি। মিড স্প্যানে হলে টি বিম ডিজাইন পসিবল, আর যদি সাপোর্টের নিকটে থাকে তাহলে টি বিম ডিজাইন পসিবল নয়। এটাই হচ্ছে আমার মেইন কনসেন্ট্রেশনটা থাকতে হবে এখানে। এরপরে আমি যদি আরেকটু আগাই, এই ফিগারটারই জাস্ট আমি যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই, এখানে ওই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখানো আছে, এত ক্রিটিক্যালি দেখাবো না, যেটা দেখানো আমার জন্য খুব জরুরি আমি সেটাই দেখাবো। খেয়াল করে দেখো, এই এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যদিও বা কার্ভ, কিন্তু এটাকে আমরা এই যে সিম্পলিফাই করে রেক্টেঙ্গুলার হিসেবে ধরে নেই, এবং মাঝখানে কিছু অংশে এই এরিয়াটা থাকে না। আর এই যে বিই, যেটা টি বিমের ফ্লাঞ্জের ইফেক্টিভ উইথ বিই, এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটার বর্ণনা নিচে আছে। এই যেখানে বি ইন দেখানো আছে, তোমাদের এক্সাম্পলে আমি করে দেখাবো। যদি এজ হয় তাহলে কতটুকু নিতে হবে, আর মিড স্প্যানে হয় তাহলে কতটুকু নিতে হবে। সেন্ট্রাল পার্ট যদি হয় তাহলে টি বিমের দেখো, সেন্ট্রাল পার্ট মানে এমন বিম যার দুই পাশে আসলে কন্টিনিউয়াস স্ল্যাব আছে, সেরকম যদি থাকে তাহলে ইফেক্টিভ উইডথ অফ টি বিম হবে এই বিডব্লিউ, ওয়েভ অফ উইডথ অফ ওয়েভ প্লাস 2 টাইমস ক্লিয়ার ট্রান্সভার্স প্লাস স্প্যান বাই 2। তার মানে টোটাল স্প্যান, এই বিমের যে স্প্যান আর কি পারপেন্ডিকুলার ডিরেকশনে, এখানে স্প্যানটা দেখানো হয় নাই, এই যে এই পারপেন্ডিকুলার ডিরেকশনে বিমের যে লেন্থ, এক কথায় ঠিক আছে, এই বিমের যে লেন্থ, সেই লেন্থের হাফ ক্লিয়ার স্প্যান বিটুইন দ্য সাপোর্ট বাই 2, ঠিক আছে, সেটা নিতে হবে। তার মানে ক্লিয়ার স্প্যান আলটিমেটলি আসতেছে যে দুইটা দুইটা, না না সরি আমি ভুল বলছি, ক্লিয়ার স্প্যান না, ওটা হচ্ছে এল এল বাই 4, বারবার ভুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার স্প্যান হচ্ছে এখানে ট্রান্সভার্স বলা আছে, ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান, তার মানে একটা বিম থেকে আর একটা বিমের যে ডিসটেন্স সেটা হচ্ছে ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান। এখানে ফিগারেও দেখানো আছে দেখো, একটা বিম থেকে আর একটা বিমের সেন্ট্রয়েডাল যে ডিসটেন্স সেটা হচ্ছে সেন্ট্রয়েডাল ট্রান্সভার্স স্প্যান,
কিন্তু আমাকে এখানে নিতে হবে ক্লিয়ার, তার মানে বিমের ইনার সাইড থেকে এই বিমের ইনার সাইড পর্যন্ত। আমি এখানে যদি অ্যানোটেট করে দেখাতে চাই, এই যে এখানে ফিগারে দেখানো আছে, দেখো এই এই দুইটা বিমের যে ইনার সাইড ডিসটেন্স সেটা হচ্ছে আমার টোটাল ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান। তো তার অর্ধেক নিতে হবে, দেখো এই যে ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান বাই 2। তাহলে আমার এই টি বিমের জন্য দেখো এই পাশের 1/2 আসছে, আবার ডান পাশেও 1/2 আসছে ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যানের, এই জন্য এই 2 দ্বারা গুণ করা হয়েছে। ক্লিয়ার ট্রান্সভার্স স্প্যান বাই 2 এই যে এক পাশের, আর 2 পাশে নেওয়ার জন্য 2 দ্বারা গুণ করা হলো। তাহলে এই যে বেসিক্যালি আমার এতটুকু পার্ট প্লাস এতটুকু পার্ট তার সাথে সরি এতটুকু পার্ট তার সাথে মাঝখানের বিডব্লিউ যোগ করতে হচ্ছে, তাহলে যা হয় সেটা হবে আম, একটা আলটিমেটলি, তাহলে আমি বলতে পারি বেসিক্যালি দেখো যে এইটার সেন্ট্রয়েড থেকে এই যে এইটা সেন্ট্রয়েডাল যে ডিসটেন্স সেইটাই, তো সেইটাই এখানে বলা হচ্ছে যে টোটাল ট্রান্সভার্স স্প্যান। তো এটা হচ্ছে একটা, আলটিমেটলি এই তিনটা থেকে যেটা মিনিমাম সেটাই হবে আমার টি বিমের ইফেক্টিভ উইডথ। তো তারপরেরটা দেখো, ওয়েভ অফ উইডথ প্লাস হচ্ছে 2 টাইমস 8 টাইমস থিকনেস অফ স্ল্যাব। এই স্ল্যাবের থিকনেস হচ্ছে, এখানে যে স্ল্যাব দেখানো আছে তার থিকনেস হচ্ছে এইচ এফ, ঠিক আছে, এইচ এফ, এফ থিকনেস অফ ফ্লাঞ্জ, এই জন্য এইচ এফ বলা হচ্ছে। তো এই 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 যে এই এক ডিরেকশনে কতটুকু এক্সটেনশন নিতে পারবো, এটা হতে পারবে 8 টাইমস এইচ এফ। তাহলে ডান পাশে 8 গুণ নিব, বাম পাশেও 8 গুণ নিব, এভাবে মোট 8 গুণ নিলে ধরো এই এতটুকু এতটুকু আসলো। তার সাথে আরো এই যে মাঝখানের বিডব্লিউ যোগ করলে যতটুকু হয় সেটা নিতে হবে। আর নিতে হবে হচ্ছে এই বিমের এই যে বোর্ড মানে স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে স্প্যান আছে, বিমের স্প্যান লেন্থ এক কথায় এল, সেই এল এর 4/1 তো এই তিনটা ইকুয়েশন দিয়ে আমি ভ্যালু তিনটা পাবো। তাদের মধ্যে যেটা মিনিমাম, দেখো এখানে লেস দেন অর ইকুয়াল টু বলা আছে, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হবে আমার ইফেক্টিভ উইডথ অফ বি, ইফেক্টিভ উইডথ বি অফ ফ্লাঞ্জ, ঠিক আছে। অনুরূপভাবে যদি আমার এন্ড স্প্যান হয় তাহলে জাস্ট হাফ হাফ হয়ে যাবে। এখানে দেখো এই যে এখানে 2 ছিল, এন্ড স্প্যান হয় এখানে সেই 2টা আর নাই, ঠিক আছে, এখানে এই 2টা কিন্তু কাটা। তারপরে মাঝখানেটা নিতে হবে 6 টাইমস থিকনেস অফ হাফ। এখানে টোটাল আলটিমেটলি এই যে 2 টাইমস 8 করলে হয় হচ্ছে 16, কিন্তু এন্ড স্প্যানের জন্য এটা নিব মাত্র হচ্ছে এক সাইডে 6 টাইমস থিকনেস অফ প্লাস, হাফের চেয়েও কিছুটা কম। আর এই পরের লাস্টের যেটা সেটা নিব হচ্ছে ইফেক্টিভ উইডথ অফ ফ্লাঞ্জ নিতে পারবো ওয়েভ অফ উইডথ অফ ওয়েভ প্লাস হচ্ছে স্প্যানের 12/1 তো এই যে যে 6টা ইকুয়েশন, এই 6টা ইকুয়েশন তোমাদেরকে আসলে আইদার মনে রাখতে হবে অথবা কি দেওয়া থাকবে টিভিএম এর জন্য। এগুলা যেহেতু সিম্পল, এগুলো আসলে মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে আমি বলবো পরীক্ষার জন্য। তাহলে আমি ইফেক্টিভ উইডথ অফ ফ্লাঞ্জ কতটুকু নিব সেটা আমি পেয়ে গেলাম। এখানে আবারও হাইলাইট করার মতো বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র এই টি টি সেকশন যে ফর্ম করব সেটা করব কোন একটা স্প্যানের ঠিক মাঝ বরাবর, মিডল স্প্যানে, সাপোর্টের ঠিক উপরে, মানে যেখানে কলাম আছে বা বিম আছে সেখানে আসলে টি বিম ফর্ম করবে না, সেখানে নেগেটিভ বেন্ডিং সেকশন হয় রেক্টেঙ্গুলার বিম হিসেবে ডিজাইন করতে হবে। তো আমার মনে হয় টি বিমের কিভাবে ফর্ম করে এবং কেন আমরা টি বিম হিসেবে ডিজাইন করব, তারপর হচ্ছে টি বিমের ইফেক্টিভ উইডথ, এগুলো আমরা অলরেডি জেনে ফেললাম। এখন আমরা ডিজাইনে চলে আসি। তো এখানে টি বিম ডিজাইন ওয়ার্কিং স্ট্রেস মেথডে করতে হলে আমাদেরকে জাস্ট এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম দেখানো হলো। দেখো এখানে এই যে টি বিম এর ফ্লাঞ্জের উইডথ পি দিয়ে দেখানো আছে, এটা পুরনো বই, আর এই যে আগে যেটা দেখালাম সেটা আসলে রিসেন্ট ভার্সন, নতুন বই, এর জন্য অনেক চেঞ্জ দেখতে পাবা। বাট তোমাদের যেহেতু ডব্লিউএসডি মেথডে করাচ্ছি, এই ফর্মুলাতে যে বি মানে আসলে ফ্লাঞ্জের উইডথ, আর ওয়েবের যে উইডথ বিডব্লিউ দিয়ে আমি দেখালাম সেটা আসলে এখানে বি প্রাইম দিয়ে দেখানো আছে। তো ফর্মুলাতে আসলে এইখানে যে নোটেশন গুলা ইউজ করা হচ্ছে সেগুলাই আছে, ঠিক আছে, সো এটাকে রেফার করতে হবে আমাকে। আর ফ্লাঞ্জের থিকনেস আছে দেখো টি, টপ কম্প্রেশন ফ্লাঞ্জ থেকে, হ্যাঁ মানে কম্প্রেশন ফ্লাঞ্জের এক্সট্রিম টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স পর্যন্ত দেখানো আছে কেডি।
দেখো খেয়াল করে এখানে নিউট্রাল অ্যাক্সিসও বলা আছে। আর এটা হচ্ছে আমার স্ট্রেন ডিস্ট্রিবিউশন, টেনশন স্টিলের যে স্ট্রেন সেটা হচ্ছে এপসাইলন এস, কম্প্রেশনের কংক্রিটের স্ট্রেন হচ্ছে এপসাইলন সি। অনুরূপভাবে এখানে তাহলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাও দেখানো আছে দেখো, কিন্তু আমাদের এখানে আসলে কিছু অ্যাজাম্পশনের ব্যাপার আছে, যেটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব। এই যে ফ্লাঞ্জের ঠিক নিচে, এই যে টি টি ডিস্টেন্স দূরত্বে, টপ থেকে টি ডিস্টেন্স দূরত্বে ফ্লাঞ্জের ঠিক বটম লেভেল পর্যন্ত এইখানে আসলে স্ট্রেসের যে ভ্যালু সেটা হচ্ছে এখানে দেখানো আছে। তো আমি এটা কিভাবে আসে সেটাও তোমাদের দেখাবো। খেয়াল করে দেখো যে নিউট্রাল অ্যাক্সিসটা আমার যখন ওয়েভের মধ্যে চলে যাচ্ছে, তখন এই যে ফ্লাঞ্জটাকে আমরা এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশন ধরে নিতে পারি, শুধু ফ্লাঞ্জটাকে। আর ফ্লাঞ্জের নিচে ওয়েভের যে পার্টটুকু আসতেছে সেটাকে আরেকটা রেক্টেঙ্গেল হিসেবে নিতে পারি। তো আমরা অ্যানালাইসিসে আসলে এরকম দুইটা সেকশন করে ফেলবো। বেসিক্যালি সেটা না করে মানে মডার্ন ডিজাইন আসলে এই পুরাটাকে একটা রেক্টেঙ্গুলার সেকশন ধরা হয়। আমি রেড কালার দিয়ে দেখাই। আর এই ডান পাশের এবং বাম পাশের ওভারহ্যাঙ্গিং যে ফ্লাঞ্জ সেই দুইটাকে আরেকটা সেকশন ধরে ডিজাইন করা হয়। তো আমরা সেখানে যাব না, দেখবো আমরা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করে ডিজাইন ক্যারি আউট করব। তো এখানে আমার ফ্লাঞ্জের থিকনেস মানে স্ল্যাবের থিকনেস বেসিক্যালি, সেটা হচ্ছে টি। আর নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ টপ ফ্লাঞ্জ থেকে টপ ফাইবার থেকে সেটা হচ্ছে কেডি। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম করি, এই যে একটা হচ্ছে যে এটা স্মল, তাহলে এই পুরো ডিসটেন্সটা এটুকু হচ্ছে কেডি। আর এইটুকু তাহলে কতটুকু থাকে, উপরের এটুকু আমি জানি আমার থিকনেস টি, তাহলে নিচের এই ডিসটেন্সটা হচ্ছে কে ডি মাইনাস টি, রাইট? তাহলে এই স্মল একটা ট্রায়াঙ্গেল আর এই যে বিগ একটা ট্রায়াঙ্গেল, তাহলে এই বিগ ট্রায়াঙ্গেলের ডেপথ হচ্ছে কে ডি, তার নিচে তাহলে তার স্ট্রেস এফ প্রাইম সি এফ সি লিখলাম। আর এই স্মল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে যে কে ডি মাইনাস টি, কে ডি মাইনাস টি ডিভাইডেড বাই, তাহলে তার স্ট্রেস এখানে কত সেটা আমি জানি না, সেটাই বের করতে চাই। তো আমি লিখলাম যে এফ এফ সি বি লিখলাম ফর এক্সাম্পল, এখানে স্ট্রেস কত হবে সেটা আমি নির্ণয় করব। তাহলে এফ সি বি ইকুয়াল টু কত আসলে বেসিক্যালি এই কোশ্চেন থেকে কি পাই, সিমিলার ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি আমি সেটা লিখেছি, কিন্তু এখানে দেখো আমি ফিগার সিমিলার ট্রায়াঙ্গেল দুইটা ফিগারে দেখিয়েছি। তাহলে এটা আসলো বেসিক্যালি কে ডি মাইনাস টি ওভার কে ডি টাইমস হচ্ছে এফসি। তো এখানে সেইটাই এই যে দেখো লিখেছে, এখানে স্ট্রেসটা হচ্ছে এফসি টাইমস কেডি মাইনাস টি ডিভাইডেড বাই কেডি। ঠিক আছে, সেটা এখানে লিখলো দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে। আর টেনশনে যে স্টিল আছে সেই স্টিলের স্ট্রেন যদি এপসাইলন এস হয়, তাহলে এখানকার যে ফোর্স হবে এক কথায় সেটা হবে এই ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল এস টাইমস হচ্ছে এটার স্ট্রেস এফ এস। তো এটাই হচ্ছে আমার টোটাল টি। আর এখানে টোটাল সি যেটা আসবে সেটা কিন্তু হবে দেখো দুইটার সামেশন। এক হচ্ছে, আমি এখানে আবার অন্য কালারের ফিগার এঁকে দেখাই, যে আমার এই কালার নিয়ে নেই, দেখো খেয়াল করে এই ফ্লাঞ্জের যে স্ট্রেস আসবে সেই স্ট্রেস প্লাস হচ্ছে আমার এই যে শুধু ওয়েবে যে স্ট্রেস আসবে সেই স্ট্রেস, মানে করেসপন্ডিং স্ট্রেস আর স্ট্রেন গুণ, স্ট্রেস আর হচ্ছে এরিয়া গুণ করলে যে ফোর্স পাবো তাদের সামেশন হবে। তাহলে সি ইকুয়াল টু এই যে এই রেক্টেঙ্গুলার এরিয়া প্লাস এই রেক্টেঙ্গুলার এরিয়া, এদের যে ফোর্স, টোটাল ফোর্স, সেই ফোর্সের সামেশন হবে। কিন্তু ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে আসলে মোস্ট অফ দা বিমেই এই যে নিউট্রাল নিউট্রাল অ্যাক্সিসটা ফ্লাঞ্জের নিকট নিচে খুব বেশি দূরত্বে যায় না, যে কারণে নিচের যে এই যে কম্পোনেন্ট কিউ আর এস টি, এই যে স্মল এরিয়া দিয়ে দেখানো আছে, এটা সেফলি আমরা নেগলেক্ট করে ডিজাইন করতে পারি। মানে এটা যদি আমরা নেগলেক্ট করি তাহলে কিছুটা কনজারভেটিভ ডিজাইন আসবে, আমরা আনসেফ সাইডে যাব না। তো আমরা এখানে ডিজাইন সিম্পলিফিকেশনের জন্য এই নিচের কম্পোনেন্টটাই ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে আসলে নেগলেক্ট করব, কিন্তু আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথডে এটা কাউন্ট করা হবে। আমার কোনো একটা লেকচারে হয়তো সামনে পেতেও পারো। তাহলে আমরা শুধুমাত্র উপরের যে রেক্টেঙ্গুলার পার্ট, দেখো ফ্লাঞ্জের যে রেক্টেঙ্গুলার পার্ট
সেই পার্টের যে ফোর্স এখানে, সেই পার্টের যে ফোর্স তার মানে এরকম এই যে ট্রাপিজয়েডাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন হবে, সেইটুকু ধরেই শুধুমাত্র ডিজাইন করবে। ঠিক আছে, এখানে সেই কথাটাই হাইলাইট করে বলা আছে। দেখো আমরা একটু যদি পড়ি, দ্য জেনারেল ডিসকাশন অফ আর্টিকেল 3.9, এটা হচ্ছে যে সিঙ্গেল ইনফো সেকশনের জন্য ছিল। উইথ রেসপেক্ট টু দ্য ইফেক্টিভ উইডথ অফ ফ্ল্যাঞ্জ এন্ড position of the neutral axis applies to T-beams designed by working stress design method as well as those designed by ultimate stress design method. জেনারেল ডিসকাশনে ছিল যে কিভাবে আসলে এটা টি-বিম ফর্ম করে। আর when designing by working stress design method, however, it is necessary to account for the variable concrete stress in the compression concrete zone. Figure 3.9 shows a T-beam cross section. এই ফিগারটা এই যে রেফার করা হচ্ছে। The compressive force in the wave represented by the area QRST, এখানে যে QRST ছিল, এই দেখো QR, এই যে RST, এই যে rectangular area in wave, is usually small in comparison with that in the flange and is neglected in the derivation of equations for ordinary design. So simple design এ, হ্যাঁ বলো। স্যার আমাদের কয়েকজনের স্ট্রাকচার 2 এক্সাম আছে এখন। হ্যাঁ, তাহলে আমরা এই QRST যে রেক্টেঙ্গুলার এরিয়া ইন ওয়েভ, মানে কম্প্রেশনে নিউট্রাল অ্যাক্সিস নিচে চলে আসায় যে এরিয়াটা কম্প্রেশনে থাকছে ওয়েভের, সেই এরিয়াটাকে আমরা সেফলি নেগলেক্ট করতে পারি। On the basis of geometry of the strain diagram and assume perfect elasticity of both materials, equation 3.3 obtained for rectangular beams, এই যে এখানে দেখানো আছে দেখো, applies here. তো রেক্টেঙ্গুলার বিমের জন্য যেহেতু এই টি বিমেও আমরা দেখো শুধুমাত্র উপরের যে ওয়েভের ফ্লাঞ্জের যে পার্ট সেটা নিচ্ছি, এবং সেটা কিন্তু রেক্টেঙ্গুলার সেকশন, যার উইডথ হচ্ছে বি এবং ডেপথ হচ্ছে টি। তাহলে এখানে রেক্টেঙ্গুলার সেকশনের জন্য সিঙ্গেল রিইনফোর্সড বিমে আমরা যে ফর্মুলা ডেভেলপ করেছিলাম, কে ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন প্লাস আর, ডিজাইন প্রবলেমের জন্য সেটা ইউজ করতে পারি। কিন্তু এই ফর্মুলাটা আসলে অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু কারেক্ট নয়। তো কারেক্ট নয় কেন সেটার ব্যাখ্যা যদি দিতে চাই, এখানে একটু বলা আছে। তোমাদের আসলে এই বিষয়গুলো বুঝে যেতে হবে, কিন্তু ডিজাইনের জন্য ফর্মুলা মনে রাখতে হবে জাস্ট নিচের কয়েকটা, আমি পরে হাইলাইট করব। বাট মেথডটা কিভাবে ডেভেলপ করা হয়েছে আমি একটু এক্সপ্লেন করে যাচ্ছি। This permits the value of K to be calculated easily, provided both N and R are known. Unfortunately, for T-beams, the actual R, which is the ratio of Fs divided by Fc, is usually not known, even though the maximum allowable stresses are. তো এখানে এই যে আর এর যে ভ্যালুটা, এটা মনে হচ্ছে যে সিঙ্গেল রিইনফোর্সড বিমে আমরা যেমন Fs ডিভাইডেড বাই Fc করে নির্ণয় করেছি, টি বিমের জন্য সেরকম ইউজ করা যাবে কি? মানে কোশ্চেনটা হচ্ছে এই, যে এটা কি সিঙ্গেল রিইনফোর্সড বিমে যা ছিল সেটা কি এই টি বিমের জন্য ট্রু কিনা? অ্যান্সার হচ্ছে নো। In a T-beam which is part of the floor system, the compressive area provided by the slab is so large that the actual FC will be some unknown fraction of its allowable value, and equation 3.23 cannot be directly used. এই যে এটাই হচ্ছে ইকুয়েশন 3.23, আমরা আগে সিঙ্গেল রিইনফোর্সড বিমে ডিজাইন করে ডেভেলপ করে আসছি। তো এটা আসলে করা যাবে না। এখন কেন করা যাবে না সেটার কারণ হিসেবে বলা হচ্ছে, দেখো যে আমরা সিঙ্গেল রিইনফোর্সড বিমে আমার বিমের উইডথ ছিল কিন্তু কম, সেই তুলনায় ডেপথ ছিল বেশি, ঠিক আছে। বাট টি বিমে দেখো উইডথ হচ্ছে হিউজ কিন্তু ডেপথ কম, তার মানে ডেপথ কম হয়ে গেলে স্ট্রেসটা দেখো উইডথ বেশি হয়। আমার টোটাল ফোর্স আমি যদি এরকম ভাবে বলি যে এফসি হাফ এফসি রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হলে আমরা যে এভারেজ নিতে পারি হাফ এফসি, আর হচ্ছে কেজেবিডি ছিল, কেজে বি, আর হচ্ছে মানে কেডি বি আর হচ্ছে জেডি, এরকম বেসিক্যালি বলা যায় যে কেডি জে আর হচ্ছে কেডি বি হাফ এফসি কেডি টাইমস বি টাইমস হচ্ছে জেডি, আমাদের এরকম ছিল।
এই কেডিটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, বি হচ্ছে উইডথ, আর হচ্ছে জেডি হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে জেডি। তো এখানে খেয়াল করে দেখো, যখন ডি বেশি তখন কিন্তু বি কম ছিল আমাদের বিমের, মানে বি কম ছিল যখন, তখন কিন্তু ডেপথ এই যে কেডি তারপরে জেডি এগুলোর ভ্যালু বেশি ছিল। অথচ কেডি এর ভ্যালু বেশি হলে জেডি এর ভ্যালু কম হবে, উল্টাটা হবে আর কি। কিন্তু আমি যখন এই যে বিম এর উইডথ এখন যদি বেশি নেই, তাহলে দেখো স্বভাবতই ডি এর ভ্যালুটা কম আসবে। সহজ কথায় যদি বলি, বি এর ভ্যালু বেশি হলে, ফোর্সের ইকুইলিব্রিয়াম রাখতে হলে ডি এর ভ্যালুটা তখন বি এর ভ্যালু বেশি হলে ডি এর ভ্যালু কম আসবে। মানে এখানে আসলে এইভাবে রিলেট না করাও ভালো। জাস্ট এখানে বুঝতে পারো যে বি এর ভ্যালু বেশি হয়ে যায়, তখন ইফেক্টিভ ডেপথ ডি টা তখন কিন্তু কমে যাচ্ছে। আমি শুধুমাত্র যে ইফেক্টিভ ডেপথ টি, ক্লাবের থিকনেস টোটাল বিমের ডেপথের তুলনায় যথেষ্ট কম নিচ্ছি। তো তাহলে এই স্মলার এরিয়াতে উইডথ কম হয়ে যাওয়ায় দেখো আমার উইডথ বেড়ে যাচ্ছে, তাহলে এই ফোর্স ফোর্স স্ট্রেস ভ্যালু যেটা, স্ট্রেস ভ্যালু সেটা কিন্তু কম আসতে হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেসের তুলনায় আমার রিয়েল স্ট্রেসটা অনেক কম থাকতেছে। এখানে সেই কারণটাই বলা হচ্ছে, যেহেতু উইডথ বেড়ে যাচ্ছে। উইডথ বেড়ে যাওয়া মানে ওভারঅল ক্রস সেকশনটা বেড়ে যাচ্ছে, যে কারণে উইডথ বেড়ে গেলে আলটিমেটলি দেখো ডি, এই যে জেডি এর ভ্যালু যেটা সেটাও বেড়ে যাবে বেসিক্যালি। তাহলে আহ কি বলা চলে, সেক্ষেত্রে ফোর্স ফোর্স যদি সেম রাখতে হয় তাহলে এফসি এর ভ্যালু কম হতে হবে। তো ফিজিক্যালিও যেমন আমরা বুঝতে পারি, ইকুয়েশনের মাধ্যমে এখানে এটা ক্লিয়ার। তো তাহলে এই টি বিমে আসলে এফসি এর ভ্যালু ম্যাক্সিমামের চেয়ে যথেষ্ট কমই থাকে। তো সে কারণে এই যে ইকুয়েশন যেটা ডেভেলপ করলাম এটা কিন্তু ট্রু নয়, এটা কারেক্ট নয় ফর টি বিম। তাহলে টি বিমের জন্য আমার এই ফর্মুলা ডেভেলপ করতে হবে, কে ইকুয়াল টু কত, জেডি ইকুয়াল টু কত। তো আমি কে আর জেডি এর ভ্যালু, কে এবং জে এর ভ্যালুই নির্ণয় করতে যাচ্ছি। এখন দেখো ইন ফিগার 3.9, এই উপরের ফিগারের রেফারেন্স দেওয়া হচ্ছে। 3.9 মানে হচ্ছে যে এই ফিগারটা, এটা the total tension force is ASFS while the total compression force in the flange is, এখন টেনশনের যে ফোর্স সেটা তো এখানে দেখানোই আছে ASFS, আর কম্প্রেশনের যে ফোর্স তাহলে এখন আমি কতটুকু লিখতে পারবো দেখো, সেটাই আমি এখানে লিখতে চাই। কম্প্রেশনের ফোর্স এই যে সি, আমি নিচে এখানে লিখবো সি ইকুয়াল টু আসবে, তাহলে দেখো খেয়াল করে এটা কিন্তু ট্রাপিজিয়াম এখন, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়ামের এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে বিডি, বি টাইমস হচ্ছে টি বেসিক্যালি। এই যে ক্রস সেকশনাল এরিয়া যেটা, যার উপরে আমার কম্প্রেসিভ স্ট্রেসটা কাজ করতেছে, সেটা হলো এই যে এই শেডেড রেক্টেঙ্গুলার এরিয়া, আর তার এরিয়া হচ্ছে বি টাইমস থিকনেস টি। বি হচ্ছে উইডথ অফ ফ্লাঞ্জ, ইফেক্টিভ উইডথ অফ ফ্লাঞ্জ, আর টি হচ্ছে যে থিকনেস। পি নির্ণয় করব কিন্তু যে আমরা যে 6টা ফর্মুলা দেখলাম সেখান থেকে, আমি আবারও সেটা এখানে দেখাবো। এর সাথে এখন আমার স্ট্রেস, এভারেজ স্ট্রেস গুণ করতে হবে। তো এই যে ট্রাপিজিয়ামের এভারেজ স্ট্রেস কত হবে, এই মাঝ বরাবর এই যে এই হাইট এফসি প্লাস হচ্ছে নিচের হাইট সেটা ডিভাইডেড বাই 2। তার মানে বেসিক্যালি আসবে এফসি প্লাস এই যে এই স্ট্রেসটা এফসি টাইমস কেডি মাইনাস টি ওভার কেডি, এই দুইটার জাস্ট হাফ, তার সাথে বিটি গুণ করতে হবে। এখানে দেখো তাই করেছে, এফসি প্লাস হচ্ছে এফসি টাইমস কেডি মাইনাস টি বাই কেডি ডিভাইডেড বাই 2, যে হাফ এভারেজ স্ট্রেস নিয়েছে হচ্ছে এই পুরো ফর্মুলা দিয়ে, তার সাথে জাস্ট বিটি গুণ করলাম। এটাকে সিম্পলিফাই করে লিখলে এফসি ইকুয়াল টু জাস্ট যে সিম্পলিফাই করছে, এখানে আর কিচ্ছু করে নাই, বি 2 কেডি মাইনাস টি ওভার 2 কেডি বিটি লেখা যায়। যেটাকে আরো সিম্পলিফাই করে দেখো এফসি টাইমস এই যে যদি প্রত্যেকটার নিচে আমি ডেনোমিনেটর বসিয়ে দেই, তাহলে 1 মাইনাস টি ওভার 2 কেডি টাইমস হচ্ছে বিটি, এটা লেখা যায় এফসি টাইমস 1 মাইনাস টি ওভার 2 কেডি বিটি, এটা লেখা যায়। তো আমরা এটা যখন লিখলাম, এরপরে আমি এখন হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করব। সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এফ ইজ ইকুয়াল টু 0।
তাহলে টেনশন ফোর্স হচ্ছে এএসএফএস, যেটা ইকুয়াল টু রো বিডি লেখা যায়। আমরা জানি আবার যে রো হচ্ছে ইকুয়াল টু এরিয়া অফ টেনশন স্টিল ডিভাইডেড বাই হচ্ছে বিডি। তার মানে এএস ইকুয়াল টু হচ্ছে রো বিডি। তো এএস ইকুয়াল টু রো বিডি লেখা গেল। সেই এস এফএস ইকুয়াল টু হলো রো বিডি টাইমস এফএস, আর ডান পাশে হচ্ছে কম্প্রেশন ফোর্স, এই যে আমরা যেটা পেলাম এটা হচ্ছে সি। আর টি ইকুয়াল টু হচ্ছে এই যে এএসএফ জানি, তাহলে এখানে টি ইকুয়াল টু সি লিখতে হচ্ছে। তাহলে টি ইকুয়াল টু সি লিখলে এই যে রো বিডি এফএস ইকুয়াল টু এফসি টাইমস 2kd মাইনাস টি ডিভাইডেড বাই 2kd টাইমস বিটি লিখলাম। এটা আমার জন্য একটু থেকে যাক। আর 3 নাম্বার ইকুয়েশন থেকে আমি 3.23 ইকুয়েশন থেকে জানি কে ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন প্লাস আর। আর আর এর জায়গায় লেখা যায় হচ্ছে এফএস ডিভাইডেড বাই এফসি। এখান থেকে আমি এফসি এর ভ্যালুটা সিম্পলিফাই করে বের করে নিব, যে এই দুইটা ইকুয়েশন থেকে। ঠিক আছে, আমি ডিটেইল এত ক্যালকুলেশন দেখাচ্ছি না, সময় অনেক বেশি লাগবে। এই ইকুয়েশন দুইটার থেকে আমি এফসি এর ভ্যালুটা বের করে নিয়েছি। দেখো এফসি ইকুয়াল টু লেখা যায় এফএস টাইমস কে ডিভাইডেড বাই এন 1 মাইনাস কে। এখানে জাস্ট সিম্পলি তুমি এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করো, করার পরে এফসি টাকে এক পাশে নিয়ে আসো, দেখো বাকিগুলো সব অন্য পাশে গেলে এরকম ফর্মে চলে আসে। এখানে সিম্পল ম্যাথমেটিক্যাল প্রসিডিউর ফলো করতে হবে আর কি। তো এফসি এর ভ্যালুটা এখন আমরা এই ইকুয়েশনে ইনপুট দিব, সাবস্টিটিউটিং দিস এক্সপ্রেশন ফর এফসি ইনটু ইকুয়েশন এ। এ হচ্ছে যে এই ইকুয়েশন, এখানে যে এফসি যেখানে আছে সেখানে এই ভ্যালুটা ইনসার্ট করব। এই যে এখানে যদি এফসি এর এই ভ্যালুটা ইনসার্ট করি এবং সিম্পলিফাই করি, আমি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দেখো কে এর একটা এক্সপ্রেশন পাই। এটার প্রুফ তোমাদের পরীক্ষায় হয়তো আসবে না, আমি বলতে পারি তোমাদের পরীক্ষায় আমি কখনো এরকম প্রুফ দিব না, কিন্তু এটা বেটার প্র্যাকটিস যে কিভাবে ফর্মুলা গুলো আসলো একটু ক্যালকুলেট করে দেখা। এখানে সিম্পল ম্যাথমেটিক্যাল অপারেশন করা হয়েছে এবং করে দেখতে পারো যে কে ইকুয়াল টু এটা আসে কিনা। কে ইকুয়াল টু কি আসলো, দেখো রো এন প্লাস হাফ টি বাই ডি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে রো এন প্লাস টি বাই ডি। ঠিক আছে, তো এইটাই আমরা ইউজের জন্য এরকম ভাবে লিখতে পারি, রো এন প্লাস 0.5 টি বাই ডি তার হোল স্কয়ার রো এন প্লাস টি বাই ডি। এই ইকুয়েশনটাই আমরা বেসিক্যালি ডিজাইনের জন্য, রিভিউ প্রবলেমের জন্য ইউজ করব। ডিজাইনের জন্য এটা ইউজ করতে পারবো, কিন্তু শর্ত হলো রো আগে জানা থাকতে হবে। রো তো ডিজাইন প্রবলেমের জন্য জানা নাই, তার মানে এই ইকুয়েশনটা রিভিউ ডিজাইনের জন্য ইউজ করা যাবে না। ডিজাইনের জন্য বেসিক্যালি আমরা দেখো সিম্পলিফাইড এবং সিম্পলিফাইড ওয়েতে এই ইকুয়েশনটাই ডিজাইনের জন্য ইউজ করব, এটাই ইউজ করব। কিন্তু আহ, পরে গিয়ে আমার আবার এই কে এর ভ্যালু দিয়ে এফসি এর ভ্যালু ক্যালকুলেশন করে চেক করে দেখতে হবে। তো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি যেটা বললাম এটা হচ্ছে ফর রিভিউ প্রবলেম, কারণ রো জানা থাকতে হবে, রিভিউ প্রবলেম। আর এইটাই তুমি ডিজাইনের জন্য ইউজ করতে পারবে ফর চেকিং, আমি এইভাবে বলবো। মানে সিম্পলিফাইড ওয়েতে তুমি প্রথমে একটা কে এর ভ্যালু এই উপরের ইকুয়েশন ইউজ করে সিম্পলিফাইড ডিজাইন ক্যারি আউট করবে, সেইটার যে রেজাল্ট আসবে তাই দিয়ে আবার এইটা চেক করে দেখতে হবে আর কি। তো সেটাও তখন রিভিউ প্রবলেম হয়ে যাবে, আমরা এইভাবে বলতে পারি। তো কে এর ভ্যালু এখন পেয়ে গেলাম। এখন আমি হচ্ছে আমার মোমেন্ট টার্ম এই যে জেডিটা বের করব, জেডিটা বের করতে চাই টিবিমের জন্য। তো সেটা কতটুকু হয় আমরা এখান থেকে এই ফিগার থেকেই বের করে নিয়ে আসতে পারি। দেখো এখানে আমি লিখব যে মোমেন্ট টার্ম জেডি ইকুয়াল টু হচ্ছে এই যে এই ডি মাইনাস কতটুকু, এই যে ট্রাপিজিয়ামের যে সেন্ট্রয়েড সেই সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স। তো আমরা ট্রাপিজিয়ামের এই মানে যেটা বড় লেগ আর কি, সেইটার থেকে টপ থেকে এইটা সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স জানি 1/3 অফ এই হাইট। 1/3 অফ এই হাইট কতটুকু, কেডি মাইনাস টি, 1/3 অফ কেডি মাইনাস টি। এইটা হচ্ছে টপ থেকে। তাহলে এই মোমেন্ট টার্ম এই যে জেডি যেটা সেটা হবে কতটুকু, সেটা হবে ডি মাইনাস এই যে এই 1/3 কেডি মাইনাস টি।
তাহলে আমি এইভাবে লিখবো যে জেডি ইকুয়াল টু ডি মাইনাস 1/3 অফ কেডি মাইনাস টি বাই কেডি মাইনাস টি। আমি দেখি এখানে ওরা সেরকমই লিখেছে কিনা। হ্যাঁ, তো এটা এটা যেহেতু স্ট্রেস আছে আসলে, হ্যাঁ, এফসি প্লাস এফসি ওই স্ট্রেস সংশ্লিষ্ট নিলে আমার মনে হয় আমি একটু ভুলই লিখেছি, যেটা কাট করে সরি। The distance to the centroid center of compression, center of gravity of the trapezoid from the upper face of the beam is z equal to 3 kd minus 2t, মানে 3 kd minus 2t divided by 2 kd minus t times হচ্ছে t by 3। তো আমি আসলে এরকম ভাবেই দেখাই, এখানে এক্সাজারেট করে দেখাইলাম। আমরা এইটার এই বাহুটা জানি হচ্ছে এফসি, এইটার থিকনেস জানি হচ্ছে টি, এই নিচের যে লেন্থ সেটা জানি হচ্ছে কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম হচ্ছে এখানে এফসি টাইমস কেডি মাইনাস টি ডিভাইডেড বাই কেডি। এই নিচের বাহুটার লেন্থ পেয়েছি আমরা এফসি টাইমস কেডি মাইনাস টি ওভার কেডি, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ কেডি। তাহলে এইটার সেন্ট্রয়েড এই টপ থেকে কত ডিস্টেন্স দূরত্বে আছে আমি সেটা এখানে লিখতে চাই, ওয়াই বারটা কত সেটা আমি যদি বের করতে চাই, তাহলে এই ট্রাপিজিয়ামের সেন্ট্রয়েড এখানে কতটুকু ডিস্টেন্স আছে সেইটাই আসলে এখানে নির্ণয় করে দেখানো আছে। আমি জানি না আমি ভুল করব কিনা। এই যে ওয়াই বার ইকুয়াল টু, আমার এক্স্যাক্টলি মনে নাই, হয়তো ইন্টারনেট দেখতে হবে। ট্রাপিজয়েডালের সেন্ট্রয়েড হয় অ্যাভারেজ হাইট প্লাস হচ্ছে, আচ্ছা আমাদের জন্য মনে হয় এটা অনেকটা ইম্পর্ট্যান্ট, বাট আমি একটু দেখে আসতে চাইলে তোমাদেরকে আমি একটা বই থেকে বের করে থাকবো। হ্যাঁ দেখো, এই যে ট্রাপিজিয়ামের সেন্ট্রয়েড কতটুকু ডিস্টেন্সে হয়, আমরা সেটার জন্য পেয়ে গেছি। যদি যে প্যারালাল বাহুদ্বয়ের হাইট h1 আর h2 হয়, আর এই যে এটার উইডথ যদি b হয়, তাহলে এই বড় লেগ থেকে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স দেখো খেয়াল করে, বড় যে লেগটা h1 আর h2 এর মধ্যে h1 টা বড়, তাহলে সেই লেগের থেকে ওই উইডথের দিকে x এর ডিস্টেন্স হচ্ছে b/3 2h2 প্লাস h1 ডিভাইডেড বাই h1 প্লাস h2। এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, আমার এখানে h1 হচ্ছে এই যে fc, h2 হচ্ছে এইটা, আর আমার এই যে ডি যেটা সেটা হচ্ছে এখানে টি। ডি মানে আসলে বি, বি ফর্মুলায় যেটা বি দেখানো হচ্ছে, এটাতে দেখানো হচ্ছে বি, ডি নয়, এটা হচ্ছে বি। তাহলে আমার ওয়াই বারের ইকুয়েশন হচ্ছে, ওয়াই বার বলতে এখানেই যে এই ডিসটেন্সটাই বিন করছে, দেখো ওয়াই বার মানে এখানে এক্স বার, ঠিক আছে, ওই ফর্মুলার জন্য এক্স বার যেটা সেটাই হচ্ছে আমাদের ওয়াই বার। এবং এই ফর্মুলা হচ্ছে b/3 times 2h1 plus h2 divided by h1 plus h2। আমি যদি ভুল না করে থাকি আবার চেক করে নেব। ইকুয়েশন হচ্ছে 2h2 plus h1 আর হচ্ছে h1 plus h2, h2 plus h1 হবে, তখন আমি একটু ভুল করেছি। 2h2 স্মলটা প্লাস h1 আর নিচে h1 plus h2। তাহলে এখানে যদি আমি করি b মানে হচ্ছে t/3, 2 টাইমস h2 হচ্ছে এই যে এই পুরা ভ্যালুটা, দেখো একটু কমপ্লেক্স হয়ে যাবে, বাট আমি তোমাদেরকে ওয়েটা দেখানোর জন্য এখানে লিখবো, বাকিটুকু করে নিতে হবে। এফসি টাইমস কেডি মাইনাস টি
ডিভাইডেড বাই কেডি প্লাস হচ্ছে H1 হলো এফসি, আর নিচে আসছে এই যে H1 প্লাস H2, তার মানে এফসি টাইমস কেডি মাইনাস টি ওভার কেডি। আমি আবারও বলছি, এগুলা প্রুফে থাকবে না, পরীক্ষায়ও চাইবো না, শুধু জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এফসি, এটা যদি এখন সিম্পলিফাই করি আলটিমেটলি এটা আসে, ঠিক আছে? তো আলটিমেটলি এটা আসে। এই জেড এর ভ্যালু, এই যে এখানে জেড এর ভ্যালু বলতে ওয়াই বার দিয়ে যেটা দেখিয়েছে সেটাই হচ্ছে জেড। তাহলে আমার মোমেন্টাম জেডই হবে ডি মাইনাস জেড, ঠিক আছে? এই যে এই ডিস্টেন্সটা আমরা এই সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে জেড দ্বারা দেখিয়েছি, এখানে যেটা দেখাইছি এটা আসলে রং। তাহলে সেটা পেয়ে গেলাম, আর আমার মোমেন্ট টার্ম হচ্ছে জেডি মাইনাস জেড ইকুয়াল টু ডি মাইনাস জে। তো এই দুইটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে আলটিমেটলি। এক হচ্ছে যে কে এর ভ্যালু রো এন প্লাস 0.5 টি বাই ডি হোল স্কয়ার ডিভাইডেড বাই রো এন প্লাস টি বাই ডি, আর একটা হচ্ছে যে জেড এর ভ্যালু, আর একটা হচ্ছে যে জেড ইকুয়াল টু তাহলে ডি মাইনাস জেড। এই এই ইকুয়েশন গুলাই যদি আমি এখন আরো সিম্পলিফাই করি, দেখো সেটা এই যে জে এর ভ্যালু 6 - 6 ডিভাইড 6 টাইমস টি বাই ডি প্লাস 2 টি বাই ডি হোল স্কয়ার টি বাই ডি কিউব টাইমস হচ্ছে 1/2 রো এন 6 ডিভাইডেড বাই 6 - 3 টি বাই ডি। জে এর ভ্যালু সিম্পলিফাই করে একবারে ডিরেক্টলি জে এর ভ্যালু যদি নির্ণয় করতে চাই রিভিউ প্রবলেমের জন্য, যেটার এই যে রিইনফোর্সমেন্ট রেশিও দেওয়া আছে, এই যে এটা আকারে লেখা যায়, ডিজাইনের জন্য আমরা এটাই ইউজ করতে পারি। আর যখন আমার সবকিছু জানা হয়ে গেল, তাহলে মোমেন্ট ইকুয়াল টু এএসএফএস জেডি। তো জেডি এই যে জে এর ভ্যালু এই ফর্মুলা থেকে নির্ণয় করব। জে এর মধ্যে দেখো যে রো আর এন এর ভ্যালু আছে, এবং তাহলে এটা আসলে রিভিউ প্রবলেমের জন্য, কিন্তু ডিজাইনের জন্য তো আমার এই জেডি এর ভ্যালুটা জানতে হবে এবং সেটা নির্ণয় করতে হবে যে এই ফর্মুলা থেকে। অথবা কংক্রিটের প্রপার্টি দিয়ে যদি আমরা লিখতে চাই, এই যে এম টাইমস হচ্ছে এফসি অ্যাভারেজ, মানে সি টাইমস হচ্ছে জেডি বেসিক্যালি। সি ইকুয়াল টু যে এফসি টাইমস 1 - t/2 কে ডি টাইমস বিটি ছিল, তার সাথে জাস্ট জেডি গুণ করলাম, তাহলে এটা পেয়ে গেলাম। অনুরূপভাবে মোমেন্ট ইকুয়াল টু যে টেনশন ফোর্স দিয়ে যদি লিখতে চাই, এরিয়া অফ টেনশন ফোর্স ম্যাগনিটিউড অফ টেনশন ফোর্স এএসএফএস, তার সাথে মোমেন্টাম জেডি গুণ করলাম। তো এইটাই দিয়ে আমি আসলে করব। কিন্তু দেখো এই ডিজাইন ইকুয়েশনেই আমি একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করে এই ডিজাইন ক্যারি আউট করতে পারবো। তো সেটাই এখানে বলা হচ্ছে, জাস্ট ডিজাইন ক্যারি আউট করার জন্য একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, এই যে একটা না আসলে দুইটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এখানে দেওয়া আছে, এম ইকুয়াল টু এএসএফএস ডি মাইনাস টি বাই 2 আর এম ইকুয়াল টু এফসি বাই 2 বিটি ডি মাইনাস টি বাই 2। এই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করে ডিজাইন করতে পারবো, কিন্তু রিভিউ প্রবলেমের জন্য নয়। দেখো খেয়াল করে, দ্য ইউজ অফ ইকুয়েশন 3.34 ইন ডিজাইন ইজ জাস্টিফাইড ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, দে মাস্ট নট বি ইউজড ইন রিভিউ প্রবলেমস। তো এটা হচ্ছে জাস্ট এই দুইটা যে ফর্মুলা, এই দুইটা দিয়ে আমি ডিজাইন করতে পারবো। তার মানে বিমের সাইজ সিলেক্ট করতে পারবো, রিইনফোর্সমেন্টের ম্যাগনিটিউড সিলেক্ট করতে পারবো, কিন্তু রিভিউ প্রবলেমের জন্য যেটার বিমের সাইজ দেওয়া আছে, তারপরে রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, তার ক্যাপাসিটি নির্ণয় করতে হলে এই ফর্মুলা দুটি ইউজ করা যাবে না। তো বেসিক্যালি এই চারটা ফর্মুলা ডিজাইনের জন্য আমরা এই দুইটা ইউজ করতে পারি, আর রিভিউর জন্য আসলে এই দুইটা ইউজ করব। কিন্তু এখানে জেডি এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য এই যে জে এর এই ফর্মুলা ডিরেক্টলি ইউজ করতে পারি, রিভিউ প্রবলেমের জন্য কে এর জন্য এই যে এই ফর্মুলা ইউজ করতে পারি। আর যদি ডিজাইন প্রবলেম হয়, তাহলে অ্যাপ্রক্সিমেট যদি এই ফর্মুলা ইউজ করো, তাহলে আর এই যে জেডি এর ভ্যালু ডি মাইনাস জেড, তারপর হচ্ছে এই যে জেড এর ভ্যালু, এটা ইউজ করা লাগবে না। তো দেখো আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে এখন একটা রিভিউ প্রবলেম দেখবো আর একটা হচ্ছে ডিজাইন প্রবলেম দেখবো। সেখান থেকে আমরা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এক্সাম্পল 1, অ্যালাউয়েবল মোমেন্ট ক্যাপাসিটি অফ এ গিভেন সেকশন। একটা গিভেন সেকশনের মোমেন্ট ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। A floor slab 4 inch thick is supported by reinforced concrete beams 9 feet center to center, which together with the slab act as T-beams. The beams are simply supported and their span is 19 feet. The cross section of each beam below the slab is 10 inch by 20 inch. The reinforcement consists of 6 number 8 bars in 2 rows
2 inch center to center vertically, the center of lower row being 2.5 inch above and above the lower surface of the beam. If a 2500 psi concrete and an allowable steel stress of 20,000 psi are used, what is the maximum allowable working moment of the beam? তো একটা বিম যার হচ্ছে দেখো বিম গুলার যে সেন্টার টু সেন্টার স্প্যান ট্রান্সভার্স ডিরেকশনে সেন্টার টু সেন্টার স্প্যান, তার মানে একটা বিম থেকে আর একটা বিমের স্প্যান হচ্ছে স্প্যান লেন্থ হচ্ছে 9 ফিট, স্পেসিং হচ্ছে 9 ফিট সেন্টার টু সেন্টার, ঠিক আছে। আর বিম গুলা সিম্পলি সাপোর্টেড যার স্প্যান লেন্থ হচ্ছে এল ইকুয়াল টু 19 ফিট। আর বিমের এই যে ডাইমেনশন দেওয়া আছে ক্রস সেকশন অফ ইচ বিম বিলো দা স্ল্যাব, স্ল্যাবের নিচেই আছে 10 ইঞ্চ উইডথ আর হচ্ছে 20 ইঞ্চ ডেপথ। আর রিইনফোর্সমেন্ট দেওয়া আছে 6টা 8 নাম্বার বার, যার দুইটা রোতে প্লেস করা হয়েছে 2 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিসটেন্সে, আর বটম লেয়ার প্লেস করা হয়েছে 2.5 ইঞ্চ ফ্রম দ্য বটম। 20 psi কংক্রিট, তার মানে F prime ইকুয়াল টু 20 KSI সরি 2500 psi কংক্রিট ইউজ করা হয়েছে, যেখান থেকে যে 45% করে তার অ্যালোয়েবল স্ট্রেস বের করা যাবে। আর স্টিলের অ্যালোয়েবল স্ট্রেসই দেওয়া আছে, তার মানে FS ইকুয়াল টু 20,000 psi বলা আছে। এখন এটার অ্যালোয়েবল মোমেন্ট ক্যাপাসিটি কত বের করতে হবে। তো প্রথমেই সলিউশনে আমি যদি আসি 2500 psi কংক্রিটের জন্য ওয়ার্কিং স্ট্রেস FC ইকুয়াল টু, যে আমরা ফর্মুলা জানি, FC ইকুয়াল টু 0.45 F prime C, এইটাই হচ্ছে আমার কিন্তু F prime C এর ভ্যালু। তো করে দেখো 1125 psi আসে। আর এখানে n এর ভ্যালুটা নির্ণয় করে নিতে হবে। n ইকুয়াল টু, এরা এই যে ডিরেক্টলি টেবিল থেকে 10 বলেছে, কিন্তু আমরা তো জানি n এর ফর্মুলা নির্ণয়ের সূত্র, n এর ভ্যালু নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 29,000 তার সাথে আরো 1000 গুণ করব, আর নিচে নিব 57,000 স্কয়ার রুট অফ 2500, তাহলে যা আসে। তো এটা হয়তো রাউন্ড ডাউন বা রাউন্ড আপ করে নিলে এটা আসলে 10 এর মতো আসে আর কি। যা আসে সেটাকে রাউন্ড ডাউন বা রাউন্ড আপ করে 10 লিখেছে, তোমরা যা এক্স্যাক্টলি যা আসে সেটা ধরে যদি ক্যালকুলেট করো দ্যাটস মোর অ্যাকুরেট। আর এরপরে ইফেক্টিভ উইডথ নির্ণয়ের জন্য the effective width of the compression place is not to exceed is 16 times t প্লাস হচ্ছে width of web, 16 গুণ স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চ বলা আছে, আর ওয়েবের উইডথ দেওয়া আছে 10 ইঞ্চ, তাহলে 74 ইঞ্চ। আর হচ্ছে L/4 ছিল, স্প্যান বাই 4, স্প্যান হচ্ছে 19 ফিট এবং 12 দ্বারা গুণ করলে ইঞ্চিতে নিয়ে গেলাম, আর 4 দ্বারা ভাগ করলে 57 ইঞ্চ। আর একটা ছিল হচ্ছে সেন্টার টু সেন্টার লাইন স্পেসিং অফ বিম, যেটা বলা আছে দেখো এই যে 9 ফিট সেন্টার টু সেন্টার স্পেসিং। তো আমরা যে তিনটা ফর্মুলা দেখেছিলাম, তিনটা বা 6টা, সেখানে কিন্তু এরকমই দেওয়া ছিল, দেখো সেটা এখানেও আমি দেখিয়েছি। একটা হলো L/4, একটা হচ্ছে 16 টাইমস T প্লাস BW, আর একটা ছিল হচ্ছে B equal to B, where B is the distance between central lines of adjacent slabs. সেন্ট্রাল লাইন্স অফ অ্যাডজাসেন্ট স্ল্যাবস, এই যে একটা স্ল্যাবের থেকে আরেকটা স্ল্যাবের সেন্ট্রয়েডাল ডিসটেন্স, যে এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত ডিসটেন্স S1 প্লাস BW বেসিক্যালি, সেটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে 9 ফিট। তো 9 ফিটকে 12 দ্বারা গুণ করলে 9 গুণ 12 108 হয়ে যায়, দেখো সেটাই জন্য 108 লিখেছে। তো এই বি যেটা ইফেক্টিভ উইডথ অফ ফ্লাঞ্জ, সেটা হবে এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেইটা, এবং এই সেজন্যই ছোটটা দেখো 57 ইঞ্চ এসেছে। 57, 74 এবং 108 এর স্মলেস্ট যেটা, সেটাই হবে আমার বি এর উইডথ। সো বি ইজ টেকেন অ্যাজ 57 ইঞ্চ। যেহেতু রিভিউ প্রবলেম, তাহলে আমি আমার কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে এই যে এই ফর্মুলা ইউজ করে। তো সেখানে আমার রো লাগবে, রো আমি এই জন্য বের করে নিব এএস ডিভাইডেড বাই বিডি। এএস ব্যবহার করা হয়েছে 6টা 8 নাম্বার বার, দেখো টেনশন রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে হচ্ছে 6 নাম্বার 8 বারস। তো এএস কত তখন? এএস তখন কত? এএস তখন কত আসে? 6টা 8 নাম্বার বারের এরিয়া যদি আমি লিখতে চাই, 6 টাইমস
AS ইকুয়াল টু 6 টাইমস একটা 8 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.79। তো এটা করো, দেখো আলটিমেটলি 4.71 স্কয়ার ইঞ্চ আসে। তো তাহলে এই সেই 4.71 স্কয়ার ইঞ্চ, বি হচ্ছে 57 ইঞ্চ, আর ডি হচ্ছে 20.5 স্কয়ার 5 ইঞ্চ। তো ডিটা যে বের করলাম সেটারও কিন্তু ইয়া লাগবে। দেখো ডিটা কিভাবে বের করলো, এখানে বলা আছে যে স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চ আর স্ল্যাবের নিচে বিমের ডেপথ হচ্ছে এই যে 20 ইঞ্চ। তাহলে টোটাল ডেপথ এইচ, যেটা বিমের হাইট এইচ হচ্ছে 20 ইঞ্চ নিচে, আর স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চ, মোর টোটাল হচ্ছে 24 ইঞ্চ। তাহলে ইফেক্টিভ ডেপথ ডি কতটুকু আসে, সেটা হচ্ছে টোটাল ডেপথ থেকে কভার বাদ দিতে হবে। টোটাল নিচের ক্লিয়ার কভার হচ্ছে, দেখো নিচের কভার হচ্ছে 2.5 ইঞ্চ, আর দুইটা রোতে যে আমি স্ল্যাবের বিমের রিইনফোর্সমেন্ট প্লেস করেছি, তার একটা থেকে আরেকটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে এই যে 1 ইঞ্চ। আমি এটা কিভাবে আসে দেখাবো। আমি যদি এখানে ফিগার এঁকেই দেখাই, দেখো একটা রিইনফোর্সমেন্ট লেয়ার এখানে, আর একটা রিইনফোর্সমেন্ট লেয়ার এখানে। এই ডিসটেন্সটাই বলা আছে দেখো 2.5 ইঞ্চ। সেই 2.5 ইঞ্চ হচ্ছে এখানে। আর এই যে দুইটা লেয়ারের মাঝে যে ডিসটেন্স, সেন্ট্রয়েডাল ডিসটেন্স, সেটা হচ্ছে 2 ইঞ্চ। তাহলে আমি নিব কিন্তু ইফেক্টিভ ডেপথের জন্য কভার নিব এই যে এই পর্যন্ত, তাহলে এইটুকু আরো যোগ হবে। তাহলে সেটা কতটুকু হয়, জাস্ট এই যে 2 ইঞ্চের হাফ, অর্ধেক। এই জন্য এখানে 1 ইঞ্চ আরো বাদ দিলাম। তাহলে 24 ইঞ্চ থেকে 3.5 ইঞ্চ চলে গেলে থাকে হচ্ছে 20.5 ইঞ্চ। তো এখানে যে যে ভ্যালুটা 20.5 ইঞ্চ, সেটা সেখান থেকে আসছে। ঠিক আছে, এভাবে করে আমি রো এর ভ্যালু পেয়ে গেলাম 0.00403। তাহলে তার সাথে জাস্ট রো এন গুণ করে দিব, রো এর সাথে এন গুণ করে দিলে আমি ভ্যালু পেয়ে গেলাম রো এন এর। আর আমার এই ফর্মুলাতে টি বাই ডি রেশিও আছে, দেখো যে টি বাই ডি হোল স্কয়ার, আবার টি বাই ডি শুধু আছে, সেজন্য এখানে টি বাই ডিটা বের করে নিচ্ছি। এবং এই ভ্যালুগুলাই আমি যে কে এর যে রিভিউ প্রবলেমের ইকুয়েশন সেখানে ইনসার্ট করলাম। তাহলে এই ফর্মুলাটা আমি পেয়ে যাব, মানে এই ফর্মুলা প্লেস করলে এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, কে এর ভ্যালু যখন পেলাম, কে এর সাথে ডি গুণ করব, এবং এই যে কে কে এর ভ্যালু 0.252 আর ডি হচ্ছে 25.4, যেটা গুণ করলে আসলে দেখো 5.16 ইঞ্চ। তো কেডি হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, যেটা দেখো স্ল্যাবের থিকনেসের তুলনায় বেশি, স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চের চেয়ে বেশি। তার মানে কি হচ্ছে, এটা টি বিম হচ্ছে। এখানে যদি যে কে এর ভ্যালু দেখো, কেডি এর ভ্যালু যদি 4 ইঞ্চের চেয়ে কম হতো, তাহলে এটা রেক্টেঙ্গুলার বিম হয়ে যেত। টি টি শেপ কিন্তু আর তখন হতো না, তখন হতো এটা রেক্টেঙ্গুলার বিম। মানে ব্যাপারটা এরকম করতো আর কি। আমি যদি প্রথম ফিগারে গিয়ে দেখাই যে আমার এই নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ যদি স্ল্যাবের থিকনেসের তুলনায় কম হয়ে যায়, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ স্ল্যাবের থিকনেসের তুলনায় যদি কম হয়ে যায়, তার মানে আমার নিউট্রাল অ্যাক্সিসটা থাকতো এরকম এক জায়গায়, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের উপরের যে পার্ট সেটা দেখো কিন্তু একটা রেক্টেঙ্গুলার এরিয়া হতো। যে কারণে এটাকে আমি তখন বলতাম একটা রেক্টেঙ্গুলার বিম উইথ দ্য উইডথ অফ বি। ঠিক আছে, কিন্তু আমাদের এই প্রবলেমের জন্য কেডি এর ভ্যালু থিকনেস অফ স্ল্যাবের চেয়ে বেশি হওয়ায়, থিকনেস অফ স্ল্যাবের চেয়ে বেশি হয়ে যাওয়ায় এটা রেক্টেঙ্গুলার বিমই হলো। তার মানে নিউট্রাল অ্যাক্সিস এখন ফ্লাঞ্জের নিচে ওয়েভের মধ্যে আছে। তার মানে ফ্লাঞ্জের পুরো এরিয়াটাই তো কম্প্রেশনে আছে, আবার ওয়েভের কিছু পার্টও কম্প্রেশনে আছে। তো টি বিমের জন্য তাহলে যে ফর্মুলা সেটা ইউজ করেই আমি ক্যালকুলেট করতে পারবো। আর যদি এটা রেক্টেঙ্গুলার বিম হয়ে যেত, তাহলে সিঙ্গলি রিইনফোর্সড বিমের জন্য, রেক্টেঙ্গুলার বিমের জন্য যে ফর্মুলা সেইটা ইউজ করতাম। এখানে বিষয়টা মনে রাখাটা ক্রিটিক্যাল। আবারও বলছি, যদি দেখি এই যে কেডি এর ভ্যালু নির্ণয় করে যে কেডি এর ভ্যালু টি এর চেয়ে কম, তাহলে সেটা রেক্টেঙ্গুলার বিম হয়ে যেত। এবং জে ডি ক্যালকুলেশনের যে ফর্মুলা, এই যে জে এর জন্য যে ফর্মুলা, সেটা ব্যবহার করতাম হচ্ছে রেক্টেঙ্গুলার বিমের জন্য, তার মানে সিঙ্গেল রিইনফোর্সড বিমের জন্য যে ফর্মুলা ডেভেলপ করেছি সেইটা। কিন্তু আমাদের এখানে জেডি এর ভ্যালু, সরি কেডি এর ভ্যালু
স্ল্যাবের থিকনেসের চেয়ে বেশি হওয়ায় তার মানে একটা টি বিম ফর্ম করবে। এই যে দেখো, দ্য বিম ইজ ইন ইফেক্টেড টি বিম অ্যাজ অ্যাজিউম। দেয়ারফর যে তাহলে আমি ক্যালকুলেট করব যে টি বিমের জন্য যে ফর্মুলা সেটা দিয়ে। অন্যথায় আমি যদি রেক্টেঙ্গুলার বিম হয়ে যেত, এটা যদি যে 4 ইঞ্চের চেয়ে কম আসতো, ফর এক্সাম্পল 3.75 ইঞ্চ এসে গেছে কেডি এর ভ্যালু, যেটা স্ল্যাবের থিকনেস 4 ইঞ্চের চেয়ে কম, তাহলে এটা একটা রেক্টেঙ্গুলার বিম হতো এবং তার জন্য আমি জে এর ফর্মুলা ইউজ করতাম 1 - k/3। এই যে রেক্টেঙ্গুলার ফর্মুলা বিমের জন্য যে ফর্মুলা ছিল সেটা ইউজ করতাম। বাট আমাদের এটার জন্য এই আসছে, অতএব জে এর ভ্যালু নির্ণয়ের ওই যে উপরে ফর্মুলা আমরা দেখে আসছি, এটা সেখানে এখানে আবারও লিখেছে। দেখো এই ফর্মুলাটা, তো আমি সবই জানি। টি/ডি এর ভ্যালু আমার নির্ণয় করা আছে, রো এর ভ্যালু আমার জানা অলরেডি, সেখান থেকে আমি রো এন বেসিক্যালি নিয়েছি। সবগুলা ভ্যালু এই ফর্মুলাতে ইনসার্ট করো, প্লাগ ইন করলে দেখা যাচ্ছে জে এর ভ্যালু আসলো 0.923। এখানে একটা ক্রস চেকেরও উপায় আছে, আমি তোমাদের বলেছি যে কে এর ভ্যালু সাধারণত 0.25 থেকে 0.4 পর্যন্ত ভ্যারি করে, আর জে এর ভ্যালু সাধারণত 0.85 থেকে 0.95 এরকম ভ্যারি করে। তো এখানে দেখো যে 0.923 আসছে জে এর ভ্যালু, আর কে এর ভ্যালু হচ্ছে 0.25 আসছে। তো এটা একটা ক্রস চেক যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। তো এইভাবে যখন জে এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে আমার মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে এম ইকুয়াল টু এফ এস জেডি। আর একটা ফর্মুলা ছিল হচ্ছে এম ইকুয়াল টু এই যে এফসি 1 - 2 k/d/bd²। এই দুইটা দিয়ে নির্ণয় করে যেটা মিনিমাম আসতো সেটাই হচ্ছে আমার মোমেন্ট ফর্মুলা হতো। আমি আবারও এখানে লিখে বলতে চাই, রেক্টেঙ্গুলার বিমেও আমরা একই কাজ করেছি, দুইটা ফর্মুলা দিয়ে নির্ণয় করে যেটা মিনিমাম আসে সেটাই আমার মোমেন্ট স্ট্রেন্থ। এএস এফ এস জেডি করলাম, এএস হচ্ছে 4.71 স্কোয়ার ইঞ্চ, এফ এস তো 20 কেএসআই দেওয়াই আছে, জে এর ভ্যালু পেয়ে গেছি, ডি এর ভ্যালু জানি। এই যে 1780 ইঞ্চ কিউবস আসলো। আরেকটা মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে কংক্রিট থেকে, সেটা এখানে উল্টা ভাবে লিখেছে যে এম ইকুয়াল টু এফ সি টাইমস 1 - t/2 kd টাইমস হচ্ছে বিটি আর হচ্ছে জেডি। তো এই ফর্মুলা দিয়ে একটা নির্ণয় করো, নির্ণয় করলে মোমেন্ট কত আসে দেখো, দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হতো আমার মোমেন্ট স্ট্রেন্থ। তবে বেসিক্যালি টি বিমের জন্য দেখো এই টেনসাইল স্টিল যেটা সেইটাই স্ট্রেন্থ গভর্ন করে, কারণ কম্প্রেশনে আমার হিউজ এরিয়া আসলে অ্যাভেলেবল। এবং খেয়াল করে দেখো যে কংক্রিটের কম্প্রেশনে যে 1125 পিএসআই অ্যালোয়েবল স্ট্রেস ছিল, তার তুলনায় এক্সট্রিম ফাইবারের স্ট্রেস আসছে মাত্র 675 পিএসআই। সো মোমেন্ট স্ট্রেন্থ আসলে বেসিক্যালি এই টি বিমের জন্য গভর্ন করে এই রিইনফোর্সমেন্টের যে রিইনফোর্সমেন্ট কর্তৃক প্রোভাইডেড যে মোমেন্ট সেটাই। ঠিক আছে, এটাই আসলে মিনিমাম মোমেন্টটাই প্রোভাইড করে, আর কংক্রিট দিয়ে করলে দেখবো হচ্ছে আরো বেশি আসবে। সো এইভাবেই আমরা তাহলে মোমেন্ট অ্যালাউয়েবল মোমেন্ট স্ট্রেন্থ পেয়ে গেলাম। এই যে এটাই আমাদের জন্য হচ্ছে অ্যান্সার। বাট শর্ত হচ্ছে এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই নির্ণয় করা, না হলে অ্যাটলিস্ট স্টিলের মাধ্যমে যে মোমেন্ট আসলো সেটাই ক্যালকুলেট করে অ্যান্সার বলবো, প্রোভাইডেড দ্যাট এই যে কংক্রিটের স্ট্রেস এফসি অ্যালাউয়েবল স্ট্রেস, মানে কংক্রিটের স্ট্রেস অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে কম হতে হবে। তো আমার অ্যালাউয়েবল স্ট্রেস ছিল হচ্ছে 1125 পিএসআই, 2500 পিএসআই কংক্রিটের জন্য। তার তুলনায় আমার এই যে এখন অ্যাকচুয়াল স্ট্রেস 675 পিএসআই, যা কম আছে। অতএব আমি মোমেন্ট স্ট্রেন্থ যেটা ক্যালকুলেট করেছি সেটা ঠিক আছে। এটা যদি বেশি হয়ে যেত তাহলে এই কংক্রিটের স্ট্রেন্থ আসলে গভর্ন করতো। তো দুইটা ওয়ে আমি আবারও বলছি যে মোমেন্ট নির্ণয় করার জন্য এই যে এই ফর্মুলা আর এই ফর্মুলা দুইটা দিয়ে নির্ণয় করো, যেটা মিনিমাম আসে সেটাই হচ্ছে মোমেন্ট স্ট্রেন্থ। আমার মনে হয় সেইটাই সহজ, রেক্টেঙ্গুলার বিমের জন্য আমরা সেটা ফলো করতে পারি। তো এটা হচ্ছে একটা রিভিউ প্রবলেম আমরা দেখলাম। এখন আমরা একটা ডিজাইন প্রবলেম দেখবো, ডিটারমিনেশন অফ স্টিল এরিয়া ফর এ গিভেন মোমেন্ট। ডিটারমিনেশন অফ স্টিল এরিয়া ফর এ গিভেন মোমেন্ট। তো এইটাও ওই যে আহ, আমরা ডাবলি রিইনফোর্সড বিমে যেমন শিখেছি যে সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য যেখানে সবচেয়ে বেশি বেশি ম্যাগনিটিউডের বেন্ডিং মোমেন্ট হয়, সিঙ্গেল রিইনফোর্সড বিমের জন্য কথা প্রযোজ্য।
সেখানে আসলে কোনো কারণে যদি বিমের ডেপথ লিমিট করে দেই, তো সেক্ষেত্রে আমরা কম্প্রেশন রিইনফোর্সমেন্ট যেমন ইউজ করি, আবার ওই বিমটাকেই ডিজাইন করার জন্য আমরা সেকশন অলরেডি হয়তো সাপোর্ট সেকশনে জানা আছে, তাহলে মিড ডেপথে সেটার ওই একই ডেপথ এবং একই উইডথ ইউজ করেই এখন রিইনফোর্সমেন্ট নির্ণয় করতে হবে। তো এখানেও প্রবলেমটা আসলে তাই, যে আমি একটা বিমকে যেহেতু সাপোর্টে তার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আসে, সেটার জন্য অলরেডি ক্রস সেকশন নির্ণয় করে ফেলেছি। তো সেই ক্রস সেকশনে আমি মিডিল সেকশন ইউজ করব অবশ্যই। তার মানে আমার ওখানে বিমের ক্রস সেকশন অলরেডি জানা আছে, কত বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করতে হবে সেটাও জানা আছে, এবং এখন আমি টি বিম হিসাবেই এটার রিইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করতে চাই। খেয়াল করে দেখো ডিজাইনের যে স্টেপ গুলো সেগুলো কিভাবে ক্যারি করা হয়। যে কোনো একটা বিম ডিজাইন করা হয়, তার সাপোর্টে যে বেন্ডিং মোমেন্ট আছে, যদি আবার মানে ফিক্স সাপোর্টেড বিম হয়, তাহলে সাপোর্টে ম্যাক্সিমাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে, সেখানে আগেই ক্রস সেকশন নির্ণয় করা হয়ে থাকে। সেই ক্রস সেকশনে মিড স্প্যান আমি ইউজ করব। এখন জাস্ট টি বিম হিসাবে ডিজাইন করে ওই মিড সেকশনে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমাদের এই সেকেন্ড এক্সাম্পলের মূল বিষয়বস্তু। প্রবলেম স্টেটমেন্ট এরকম: এ ফ্লোর সিস্টেম কনসিস্ট অফ এ 3-inch concrete slab supported by continuous T beams of 24 feet span, 47-inch on centers. Wave dimensions as determined by negative flexural reinforcements at the supports are B prime equal to 11-inch and D equal to 20-inch. খেয়াল করে দেখো, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট রিকোয়ারমেন্টের জন্য সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট রিকোয়ারমেন্টের জন্য অলরেডি তোমার বিমের উইডথ 11 ইঞ্চি জানো, আর ডি হচ্ছে জানো 20 ইঞ্চ। ঠিক আছে, আর এটার উপরে যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের থিকনেস হচ্ছে 3 ইঞ্চ, আর এই বিমের স্প্যান হচ্ছে 24 ফিট, আর একটা বিম থেকে একটা বিমের সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে 47 ইঞ্চ। তো এইটার জন্য এখন তোমার কতটুকু স্টিল লাগবে? হোয়াট স্টিল টেনসাইল স্টিল এরিয়া ইজ রিকোয়ার্ড এট মিড স্প্যান টু রেজিস্ট এ ওয়ার্কিং মোমেন্ট অফ 2500 inch skips if Fs equal to 20,000 psi and F prime is equal to 3000 psi। তো এর জন্য তাহলে এফসি এর ভ্যালু কত? এফএস এর ভ্যালু তো ডিরেক্টলি দেওয়াই আছে। এফসি এর ভ্যালু কত? 0.45 টাইমস হচ্ছে এফ প্রাইম সি মানে 3000। তাহলে এটা নিয়ে দেখো 1250 আসে নাকি? 1350 পিএসআই, 1350 পিএসআই। আর এন এর ভ্যালু ওই একই ভাবে নির্ণয় করতে হবে, আমি আর এখানে বারবার ফর্মুলা লিখছি না। এন এর ভ্যালু এখানে নির্ণয় করে ফেলেছে, দেখো n ইকুয়াল টু হচ্ছে 9 আসছে, fc ইকুয়াল টু ইজ 1350, n ইকুয়াল টু হচ্ছে 9। ঠিক আছে, ফর এ 3000 psi কংক্রিট প্রথমে নির্ণয় করে নিলাম। আর আমার এখানে টি বিম ডিজাইন করতে হলে ইফেক্টিভ ডেপথ যে বি নির্ণয় করতে হবে, n ইকুয়াল টু 9 আসছে অলরেডি। বি নির্ণয় করার ফর্মুলা কি কি ছিল? এক হচ্ছে l/4, তো স্প্যান হচ্ছে 24 ফিট ডিভাইডেড বাই 4, এবং তাকে আমি ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করলাম, তাহলে কতটুকু আসবে? এটা হচ্ছে 4/6 হয়, তার মানে 72 ইঞ্চ আসে। আরেকটা ছিল হচ্ছে বি ইকুয়াল টু সেন্টার টু সেন্টার স্প্যান অফ বিমস, এই যে দেখো ট্রান্সভার্স ডিরেকশনে যে বিম স্পেসিং 47 ইঞ্চ, এটা ডিরেক্টলি দেওয়াই আছে। আরেকটা হচ্ছে বি হবে বি ডব্লিউ বা বি প্রাইম প্লাস 16t, 16t। বি ডব্লিউ হচ্ছে 11 ইঞ্চ দেওয়া আছে, 16 টাইমস হচ্ছে টি হলো 3 ইঞ্চ, তাহলে 3 3 16 48 প্লাস হচ্ছে 11, তার মানে 59 ইঞ্চ। তো এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটাই তো হবে আমার বি। বি ইকুয়াল টু তাহলে দেখো 72 ইঞ্চ, 47 ইঞ্চ আর হচ্ছে 59 ইঞ্চ। এই তিনটার মধ্যে মিনিমাম যেটা সেটাই হবে আমার ইফেক্টিভ উইডথ অফ ফ্লাঞ্জ, যেটা হলো 47 ইঞ্চ। এখানে এত কিছু নির্ণয় না করে ডিরেক্টলি বলে দিয়েছে, the effective flange width is determined by
the 47 inch center line spacing, তার মানে effective depth width of flange হচ্ছে 47 inch সেটা বলা আছে। The concrete dimensions are known to be adequate, having been selected for larger negative bending moment at the supports, and only the tensile area need to be determined. A trial area is first found using equation 334a. আমি বলেছি যে ডিজাইনের জন্য আমরা এই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করব। এই যে দেখো এই যে 3.34a আর 3.34b এই দুটো ইউজ করে আমরা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইন করতে পারি। তো 3.34a ইউজ করে আমরা অ্যাপ্রক্সিমেটলি মোমেন্টের জন্য করেসপন্ডিং রিইনফোর্সমেন্ট এরিয়া নির্ণয় করব। as equal to m divided by fs g minus t by 2। তো m হচ্ছে কতটুকু মোমেন্ট রেজিস্ট করতে হবে, টু রেজিস্ট এ মোমেন্ট অফ ওয়ার্কিং মোমেন্ট অফ 2500 inch 2500 inch কিপস 2500 inch কিপস is m equal to 2500 লিখলাম, fs হচ্ছে 20 ksi, d হচ্ছে 20 inch minus 1.5 inch। তো এখানে ইফেক্টিভ ডেপথ কতটুকু নিব, সেটা কি আমরা ক্যালকুলেট করতে পেরেছি? এখানে দেখো রিইনফোর্সমেন্ট জানি না, অতএব টোটাল ডেপথ হয় 20 ইঞ্চ প্লাস আরো 3 ইঞ্চ 23 ইঞ্চ, তার থেকে আমার টোটাল কাভারেজে 2.5 বা 3 ইঞ্চ বাদ দিয়েছে আর কি, ঠিক আছে। তো এই জন্য এই যে ডি ইকুয়াল টু লিখেছে 20 ইঞ্চ, এক লেয়ার রিইনফোর্সমেন্টই ধরেছে বা টোটাল কাভার নিয়েছে হচ্ছে 3 ইঞ্চ আর কি, 30 না সরি 3 ইঞ্চ, তাহলে 1 আর টি হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, তার মানে যে আলটিমেটলি 1.5 ইঞ্চ। তাহলে এখানে রিইনফোর্সমেন্টের রিকোয়ার্ড এরিয়া হচ্ছে 6.76 স্কয়ার ইঞ্চ। তো এটাকে একটু রিভাইজ করতে হবে, ফার্দার রিভাইজ করতে হবে। ইফ এ ফার্দার রিফাইনমেন্ট ইজ নেসেসারি, কে এন্ড জে ক্যান বি ফাউন্ড অন দ্য বেসিস অফ দিস ট্রায়াল এরিয়া। নাও এই যে রিভিউ প্রবলেমের জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমি রো এর ভ্যালু এবং রো এন এর ভ্যালু নির্ণয় করে কে এর ভ্যালু নির্ণয় করব। সেই কে এর ভ্যালু নির্ণয় করে আসলে আমার জে এর ভ্যালু নির্ণয় করব, যার থেকে আসলে যে জেডি এর ভ্যালু পেয়ে গেলে এই ইকুয়েশন ইউজ করে রিফাইন্ড এরিয়া অফ স্টিল নির্ণয় করতে পারবো। এখানে কয়েকটা ক্যালকুলেশন আসলে অমিট করা আছে। ফার্স্ট হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট এরিয়া পেলাম, এটাকে এখন আমি বিডি দ্বারা ভাগ করে দিয়ে রো পাবো। এস কে বিডি দ্বারা ভাগ করে দিলাম, রো পেয়ে গেলাম। রো এর সাথে এন 9 গুণ করে দিলাম, রো এন পেয়ে গেলাম। তাহলে তার জন্য এই রো এন ভ্যালু ব্যবহার করে কে এর রিভিউ প্রবলেমের যে ফর্মুলা পেয়েছিলাম, এই যে কে, এই ফর্মুলাটা ইউজ করে এখন কে নির্ণয় করব। খেয়াল করো, এই ফর্মুলা ইউজ করে কে নির্ণয় করব, তার সাথে সেই রো এন ভ্যালু বের করে আবার এই ফর্মুলা ইউজ করে জে এর ভ্যালু নির্ণয় করব। নির্ণয় করতে পারলে এইগুলাই আসলে টেবুলার ফর্মেও দেওয়া আছে, এক্সাম্পলে সেখান থেকে নিয়েছে। দেখো দেন উইথ টি বাই ডি ইকুয়াল টু 0.15 ফ্রম ইকুয়েশন 3.29 এন্ড 3.32 আমরা এই যে কে এর ভ্যালু পেয়ে গেলাম এবং জে এর ভ্যালু পেয়ে গেলাম। এই ক্যালকুলেশন গুলো এখানে দেখানো হয় নাই, তোমাকে করে নিতে হবে। তো এই যে জেডি এর ভ্যালু নির্ণয় করে দেখো রিফাইন্ড এরিয়া অফ স্টিল নির্ণয় করলাম 6.72, যা অরিজিনাল স্টিলের থেকে খুব বেশি রিফাইনমেন্ট, মানে খুব বেশি ডিফারেন্ট নয়, রিফাইনমেন্টের পরিমাণটা খুব কম হচ্ছে, কিন্তু সবসময় এরকম কাছাকাছি রেজাল্ট আসবে নট নেসেসারিলি, অনেক হাইলি ডিফারেন্ট হতে পারে। তো এটা আমাকে অবশ্যই চেক করতে হবে। যদি এই দুইটা কাছাকাছি আসে ফার্দার ট্রায়ালের প্রয়োজন নাই, আর যদি ফার্দার ট্রায়ালের প্রয়োজন হয় তাহলে এইটাকেই এখন ডিজাইন ফর্মুলা ডিজাইন রিইনফোর্সমেন্ট হিসেবে ধরে আবার এইটা ক্যালকুলেট করতে হবে। এটাকে ধরে এখন আবার রো এন ক্যালকুলেট করো, তার সাথে রো ক্যালকুলেট করো, তারপরে রো এন ক্যালকুলেট করো, কে ক্যালকুলেট করো, এরপরে জে ক্যালকুলেট করো, আবার এরিয়া অফ রিইনফোর্সমেন্ট নির্ণয় করো। এভাবে ট্রায়াল এরর দিতে থাকতে হবে যতক্ষণ না কে এস এর ভ্যালু কি বলে কনভার্স করে, মানে ট্রায়াল ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু একই ভ্যালু না হয়, অ্যাজিউমড ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু যদি একই না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রসিডিউর রিপিট করতে হবে। তো সাধারণত 2-3টা ট্রায়ালে চলে আসে, এখানে যেমন একটা ট্রায়ালের পরে দেখলাম আমরা খুব কাছাকাছি আসছে, অতএব ফার্দার রিফাইনমেন্ট আর নেসেসারি নয়। আর এই যে এই ফর্মুলা ইউজ করে আলটিমেটলি আমাকে স্টিল কংক্রিটের স্ট্রেস চেক করে দেখতে হবে যে অ্যালোয়াল স্ট্রেস এখানে আমাদের জন্য ছিল হচ্ছে 1350, যে 1350 পিএসআই এর চেয়ে কম কিনা। তো আমাদের কংক্রিটের
অ্যাকচুয়াল স্ট্রেস আসছে 1210 psi, যা অ্যালাউয়েবল স্ট্রেস অফ কংক্রিট 1350 psi এর চেয়ে কম। সো যেটা আমরা ডিজাইন করেছি দ্যাটস ওকে। তো রিইনফোর্সমেন্টে তাহলে ফাইনাল এরিয়া আসলো 6.72 স্কোয়ার ইঞ্চ, যেটাকে আমরা কয়টা কত সাইজের বার দ্বারা রিপ্লেনিশ করব সেটাও বলতে হবে। মানে ফেব্রিকেট করতে হলে কত সাইজের বার ব্যবহার করতে হবে সেটাও বলতে হবে। সেখানে বলা হচ্ছে যে 3 নাম্বার 10 and 3 নাম্বার 9 bars will be used in 2 layers। যদিও বা টোটাল কভার 3 ইঞ্চ ধরা হয়েছে, যেটা আসলে 2 লেয়ার অ্যালাউ করে না, বাট এখানে ফার্দার রিফাইনমেন্ট আর নেওয়া হয় নাই। তো আমার এখানে সাজেশন হচ্ছে এরকম হেভি সাইজের বিমে মোটামুটি 2 লেয়ার রিইনফোর্সমেন্ট ধরেই টোটাল ডেপথ 3.5, মানে টোটাল কভার 3.5 ইঞ্চ নিয়ে করা ভালো। তার মানে এখানে যে ডি এর ভ্যালু যে 20 ইঞ্চ নিয়েছে সেটা আসলে অ্যাকচুয়ালি 19.5 হয়ে যেত আমাদের জন্য। তাহলে এই যে নাম্বার অফ বার কিভাবে বের করতে হয় সেটা তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, এখানেও দেখে নিতে পারো। যে আমি যদি 10 নাম্বার বার সিলেক্ট করি ফর এক্সাম্পল, তাহলে কয়টা বার লাগে? তাহলে নাম্বার অফ বার হচ্ছে নাম্বার অফ বার যদি আমি বের করতে চাই, ইকুয়াল টু হচ্ছে এএস ডিভাইডেড বাই একটা বারের এরিয়া এবি। তো আমি 10 নাম্বার বার যদি সিলেক্ট করি তাহলে টোটাল 6.72 স্কোয়ার ইঞ্চ রিকোয়ার্ড, আর আমার একটা 10 নাম্বার বারের এরিয়া আমি জানি হচ্ছে 1.27 স্কোয়ার ইঞ্চ। তাহলে কয়টা বার লাগে? এইভাবে পেয়ে যেতে পারি। কিন্তু দেখা গেছে যে দুইটার কম্বিনেশন ব্যবহার করলে বরং আরো ভালো ইকুয়েশন পাওয়া যায়। তো তিনটা 10 নাম্বার বার আর তিনটা 9 নাম্বার বারের এরিয়া যোগ করে দেখো 6.72 স্কোয়ার ইঞ্চের চেয়ে বেশি হয় কিনা। যদি হয় তাহলেই ওকে। সো যে 2 লেয়ারে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু বলা হচ্ছে। মানে এক লেয়ার আসলে প্লেস করে টোটাল উইডথের মাঝে প্লেস করা সম্ভব নয়। সেগুলো আরো ডিটেইল বিষয় আমরা পরের কোনো ক্লাসে দেখে নিব। যে এই পাশে ক্লিয়ার কভার রাখতে হয়, দুইটা রডের মাঝে মিনিমাম গ্যাপ রাখতে হয়, এইভাবে করে প্লেস করে দেখতে হয় যে আমার টোটাল বিমের উইডথ হচ্ছে 11 ইঞ্চ। তাহলে সেখানে কি আমি সেই যে মোট 6টা বার আসছে সেটা কি এক লেয়ারে দেওয়া সম্ভব নাকি 2 লেয়ারে দিতে হচ্ছে? তো সাধারণত 10-12 ইঞ্চের বিমে 3টার বেশি বার আসলে প্লেস করা যায় না। ঠিক আছে? এই জন্য যখনই 3 থেকে 4টার বেশি হয় ধরে নিতে হবে যে মোটামুটি 2 লেয়ারে আসবে। আর বিমের উইডথ যদি 10 থেকে 12 ইঞ্চের মধ্যে থাকে আর কি। তো এভাবেই তাহলে দেখো একটা বিমের আমার সেকশন অলরেডি যে সাপোর্টের নিকটে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বেশি থাকে জানা আছে। আর সাপোর্টে নেগেটিভ বেন্ডিং মোমেন্টের রিজিয়নে কিন্তু রেক্টেঙ্গুলার বিম ছাড়া কখনোই টি বিম ডিজাইন হবে না। আমি সেটা প্রথমেই তোমাদের এক্সপ্লেন করেছি। তো যে সিঙ্গেল রিইনফোর্সড বিম হিসাবেই সাপোর্টের যে বেন্ডিং মোমেন্ট তার করেসপন্ডিং সেকশন সাইজ অলরেডি সিলেক্ট করেছি। সেই সেকশনই বিমের মিড স্প্যানেও ইউজ করব। এবং এখন সেটাকে যদি টি বিম হিসেবে ডিজাইন করি তাহলে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করে দেখলাম। তো আজকের ক্লাসে পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা নিতে পারি।